Assalamu alaikum everyone and very good evening to all of you. Hope that you all are fine and doing fantastic. আমরা চতুর্থ পত্রের গতকালকে হিন্দু আইন নিয়ে আলোচনা করতেছিলাম। চতুর্থ পত্রে আপনাদের চারটা গ্রুপ আছে। চারটা গ্রুপের মধ্যে প্রথমে হলো আপনার ইকুইটি ল, দেন ট্রাস্ট ল, তারপরে হলো সুনির্দিষ্ট প্রতিকার আইন, তারপরে হলো হিন্দু ল। এই চারটা গ্রুপ থেকে আপনাদের 5টা কোশ্চেন থাকবে। ইকুইটি যে ল আছে, ইকুইটি লতে আমি ইতিমধ্যে বলছি যে এখানে দুইটা প্রশ্ন বলছি, একটা হলো ম্যাক্সিম নিয়ে আর একটা হলো ইকুইটি নিয়ে, তাই না? এই দুটো কোশ্চেন ইনশাল্লাহ পরীক্ষাতে থাকবে এবং এই দুটো কোশ্চেনের ভিতরে যে কোনো একটা অ্যান্সার করতে হবে। আমাকে সবাই শুনতে পাচ্ছেন কিনা? কোনো একজন ভাইয়া আপু একটু আমাকে ক্লিয়ার করবেন। ক্লিয়ার শোনা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। তারপরে আপনার ট্রাস্ট নিয়ে কথা বলছি। ট্রাস্ট অ্যাক্টে আপনার মূলত একটা ট্রাস্ট অ্যাক্টে 3টা পার্ট, তাই না? ট্রাস্ট, ট্রাস্টি এবং বেনিফিশিয়ারি, তাই না? এই 3টা বিষয় নিয়ে ঘুরে ফিরে কোশ্চেন আসে। এই 3টাই ব্রড কোশ্চেন হিসাবে আমি 2টা দিয়েছি। ইনশাল্লাহ 2টিই থাকবে পরীক্ষাতে, অথবা যে কোনো এই 2টি আপনারা দেখে যাবেন, একটা পাবেন ইনশাল্লাহ। তারপরে এসআর অ্যাক্ট। এসআর অ্যাক্টে আপনাদের যেহেতু এসআর অ্যাক্টটা অনেক ভালোভাবে পড়ানোর চেষ্টা করছি, কারণ এটা হলো আপনাদের একদম বার কাউন্সিল পরীক্ষা পর্যন্ত। বার কাউন্সিল পরীক্ষা পর্যন্ত এই জিনিসগুলো থাকে। এসআর অ্যাক্ট থেকে কোশ্চেনটা আসে, তাই না? এসআর অ্যাক্ট থেকে যেহেতু বার কাউন্সিলেও কোশ্চেন আসে, কারণ কি, বার কাউন্সিলের 7টা সাবজেক্টের ভিতরে একটা সাবজেক্ট হলো দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 বা সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877। এখান থেকে রিটেন এবং এমসিকিউ ভাইভা সব জায়গাতেই কোশ্চেন করে, এবং এটা যেহেতু দেওয়ানি কার্যবিধির সঙ্গে রিলেটেড, সেই জন্য এটা ভালোভাবে দেখতে হবে। এখানে একদম 57টা সেকশন থেকে আপনাদের ইন ডিটেলসে আমি পড়ানোর চেষ্টা করছি। যারা নতুন তারা রেকর্ডিং ক্লাসগুলো দেখলে ভালো একটা ধারণা পাবেন। দেন কামস টু এই আগের 3টা গ্রুপ এ বি সি, এখান থেকে 2টো করে কোশ্চেন থাকবে, একটা অ্যান্সার দিতে হবে, তাই না? এই পত্রে আপনার সর্বোচ্চ মার্কস উঠানো সম্ভব। আমি নিজে 60+ পাইছি। দ্যাট ইজ হয়ে আপনাদেরকে আমি অ্যাসিওর করতে চাই, যারা এই পত্রটাতে 60+ পেতে চান তারা আমি যে ট্যাকটিক্সগুলো বলে গেছি সেগুলো অবশ্যই ফলো করবে, কারণ আমি নিজে এই জিনিসগুলো ফেস করছি যে কিভাবে অ্যান্সার করতে হবে। পেন্সিলের যে আন্ডারলাইনগুলো বলছি, তারপরে আপনার সেকশন এবং ডেফিনেশনগুলো আপনি নীলকালি ইউজ করা, তারপরে হলো আপনার ডায়াগ্রামের ক্ষেত্রে, ডায়াগ্রাম তো না, একটা নকশার মতো করে আপনার ট্রি টেনে দেওয়া, এই জিনিসগুলো আপনারা ফলো করবেন, ঠিক আছে? আর হিন্দু ল থেকে কি থাকবে, আপনার 2টো কোশ্চেন থাকবে, তাই না? 2টো কোশ্চেনের ভিতরে 4টা কোশ্চেন থাকবে, আপনাকে 2টো অ্যান্সার করতে হবে। 4টার ভিতরে একটা শর্ট নোটও থাকবে। তো হিন্দু আইনের আমরা ইতিমধ্যেই বেশ কয়েকটা কোশ্চেন আমরা পড়াইছি, অ্যানালাইসিস করছি। যারা কিনা 25-এর আছেন, 26-এর আছেন, কাদের জন্য কোনটা ইম্পর্ট্যান্ট, মূল থিমগুলো বলার চেষ্টা করছি। আমরা কি কেউ জানি যে বাংলাদেশে আসলে এক্সিস্টিং হিন্দু আইনগুলো কি কি, অথবা এখানে কেউ নন মুসলিম আছেন কিনা, থাকলে আপনি বলতে পারবেন কিনা যে বাংলাদেশে আসলে হিন্দু আইন বিদ্যমান আছে, যে হিন্দু আইন মূলত আইনের নামগুলো কি, অথবা ব্রিটিশ ইন্ডিয়াতে যে আইনগুলো ইভ্যালুয়েশন হয়েছে, 2-1টা কেউ কি বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, সঞ্জয় ভাইয়া বলেন। না, ডক্ট্রিন না। হ্যাঁ, মিতখরা এবং দায়ভাগা 2টো মতবাদ। মিতখরাটা পশ্চিমবঙ্গে বেশি প্রচলিত, দায়ভাগাটা আমাদের দেশে বেশি প্রচলিত। আমি বেসিক্যালি জানতে চাচ্ছিলাম যে ব্রিটিশ আমলের কোন আইনগুলো এখন পর্যন্ত ইভ্যালুয়েশন হয়ে বিভিন্নভাবে আমাদের আইনে সন্নিবেশিত আছে, এটা 2-1টা একটু বলার চেষ্টা করতে পারবেন কিনা? হ্যাঁ, যে ব্রিটিশ আমলের হিন্দু আইন ছিল। আচ্ছা, নো প্রবলেম, ইটস ওকে। আমি চাচ্ছি আপনারা চেষ্টা করেন, আপনারা জাস্ট বলার চেষ্টা করেন। আই এম অলওয়েজ হিয়ার টু হেল্প ইউ।
ইটস ওকে। আচ্ছা দেখেন, বাংলাদেশের বিদ্যমান হিন্দু আইনসমূহ আসলে হয় ব্রিটিশ আমলে যেগুলো ছিল সেগুলো কোনো না কোনোভাবে আমাদের এখানে সন্নিবেশিত আছে, তাই না? এই অথবা এক কমন কিছু ল আছে, যেমন সাকসেশন অ্যাক্ট, মানে উত্তরাধিকার যে আইন আছে সেটা কিন্তু হিন্দু মুসলিম সবার ক্ষেত্রেই কম বেশি প্রযোজ্য, তাই না? হাত তুলছেন ভাইয়া, বলেন। ফারজানা ববি আপু, হ্যাঁ প্লিজ। ভাইয়া সরি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইটস ওকে। আচ্ছা, এটা কি? এটা 1925 সালের ব্রিটিশ আইন, যেখানে কিনা উইল সংক্রান্ত উত্তরাধিকার সম্পর্কে নির্দিষ্ট ক্ষেত্রে প্রযোজ্য। কারণ আপনার এখানে হিন্দু আইনে একটা কোশ্চেন আছে উইল এবং দান, এই একটা ব্রড কোশ্চেন আছে, এটা ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এটা কোন ইয়ারের জন্য ইম্পর্ট্যান্ট সেটা আমি পড়ে যাচ্ছি। তারপরে দেখেন আপনার দ্য হিন্দু উইডোস রিম্যারেজ অ্যাক্ট, হিন্দু বিধবার পুনর্বিবাহ, 1856 সালে। আপনারা প্রেক্ষাপট অনেকেই জানেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনি ওনার নিজের ছেলেকে বিধবার সঙ্গে বিয়ে দিয়ে এই জিনিসটা ব্রিটিশ আমলে তখন রহিত করছিলেন, অথবা রহিত করে এই জিনিসটা চালু করছিলেন যে বিধবাদের বিবাহ কেন হবে না, হিন্দু বিবাহর পুনর্বিবাহ। পরবর্তীতে ব্রিটিশ আমলে এই একটা পাস হয় যে দ্য হিন্দু উইডোস রিম্যারেজ অ্যাক্ট, হ্যাঁ, হিন্দু বিধবার পুনর্বিবাহ, 1856 সালে। আমি রেকর্ডিং করতেছি, আপনারা জাস্ট মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন, ঠিক আছে? তারপরে দেখেন 1937 সালে যে আইনটা হয় সেটা হলো হিন্দু নারীর সম্পত্তিতে অধিকার, হিন্দুর নারীর সম্পত্তিতে অধিকার, যেটা দ্য হিন্দু উইমেন্স রাইট টু প্রপার্টি অ্যাক্ট, হিন্দু উইমেন্স রাইট টু প্রপার্টি অ্যাক্ট, মানে হিন্দু নারীর সম্পত্তি। আমরা গতকালকে পড়াইছিলাম না যে কোনটা স্ত্রীর সম্পত্তি, স্ত্রী ধন, কোনটা নারীর সম্পত্তি, কোনটা বিধবার সম্পত্তি, তাই না? আচ্ছা, তারপরে দেখেন স্ত্রীকে যে পৃথক বসবাস ও ভরণ পোষণের যে অধিকারটা আছে সেটা কোথা থেকে আসছে? সেটা আসছে দ্য হিন্দু ম্যারিড উইমেন্স রাইট টু সেপারেট রেসিডেন্স অ্যান্ড মেনটেন্যান্স অ্যাক্ট, 1946 সালে। এই যে আইনটা আছে এটার মাধ্যমে স্ত্রীকে পৃথক বসবাস করা এবং সেই প্রেক্ষাপট থেকে তাকে ভরণ পোষণ দেওয়ার যে রাইটটা আছে সেটা এখানে সন্নিবেশিত আছে। দেন কামস টু হিন্দু ধর্মীয় কল্যাণ এবং ধর্মীয় প্রতিষ্ঠানের যে বিষয়গুলো আছে। আমরা জানি না হিন্দুদের ইতিমধ্যে গতকালকে আমরা কি কি পড়ছি, আমরা মঠ কি সেটা পড়ছি, তারপরে মহন্তকে, তারপরে হলো সেবায়েতকে, তারপরে হলো দেবত্বর সম্পত্তি বলতে আমরা কি বুঝি, হ্যাঁ, অল দোজ থিংস আমরা কভার করছি। তো এই যে ব্যাপারগুলো আছে সেটা আইনে কোথায় সন্নিবেশিত আছে? সেটা হলো দ্য হিন্দু রিলিজিয়াস ওয়েলফেয়ার ট্রাস্ট অর্ডিন্যান্স 1983। আপনারা যারা হিন্দু আইন নিয়ে কোশ্চেন অ্যান্সার করবেন, এই আইনগুলো, এই 5টা আইন আপনি এক লাইনে দিতে পারেন, ঠিক আছে? যে দ্য হিন্দু উইডোস রিম্যারেজ অ্যাক্ট 1856, দ্য হিন্দু উইমেন্স রাইট টু প্রপার্টি অ্যাক্ট 1937, দ্য হিন্দু ম্যারিড উইমেন্স রাইট টু সেপারেট রেসিডেন্স অ্যান্ড মেনটেন্যান্স অ্যাক্ট 1946, মানে স্ত্রীকে পৃথক বসবাস এবং ভরণ পোষণের যে অধিকারটা আছে, তাই না? তারপরে হলো যে সাবরিনা মোস্তফা আপু, বলেন। ভাইয়া আরেকবার যদি 5টা আইনের নামগুলো যদি বলতেন। আচ্ছা, তো প্রথমত হলো আপনার দ্য হিন্দু উইডোস রিম্যারেজ অ্যাক্ট, হিন্দু উইডোস রিম্যারেজ অ্যাক্ট, হ্যাঁ, হিন্দুস উইডোস রিম্যারেজ অ্যাক্ট বলতে বোঝায় হিন্দু বিধবার পুনর্বিবাহ, হিন্দু বিধবার পুনর্বিবাহ, এটা হলো মূল বিষয়, মানে কি পয়েন্টটা আমি বলতেছি যে আইনটা আসলে কি প্রেক্ষাপট, কি রিলেটেড, ওইটা আপনি এক কথায় যদি বলেন হিন্দু বিধবার পুনর্বিবাহ সম্পর্কিত। কত সালের? 1856 সালের। দেন কামস টু, আমি একটু স্লো বলতেছি, যারা লিখতে চান চাইলে লিখতে পারেন, দ্য হিন্দু উইমেন্স রাইটস টু প্রপার্টি অ্যাক্ট, হিন্দু উইমেন্স রাইটস টু প্রপার্টি অ্যাক্ট। এটার মূল বিষয়বস্তু হলো হিন্দু নারীর সম্পত্তিতে অধিকার, মানে হিন্দু নারী যারা আছেন সম্পত্তিতে তাদের অধিকারের রূপরেখাটা কী হবে, সংক্ষেপে হিন্দু নারীর সম্পত্তির অধিকার। এটা হলো 1937 সালের আইন, ঠিক আছে? তারপরে হলো দ্য হিন্দু ম্যারিড উইমেন্স রাইট টু সেপারেট রেসিডেন্স অ্যান্ড মেনটেন্যান্স অ্যাক্ট, কিসের অধিকার?
বিধবা দ্য হিন্দু ম্যারিড উইমেন, মানে বিধবা যে হিন্দু মহিলা আছেন তার সেপারেট রেসিডেন্স মানে পৃথকভাবে বসবাস করা, এবং মেনটেনেন্স অ্যাক্ট, মেনটেনেন্স মানে হলো ভরণ পোষণ, মেনটেনেন্সের নর্মাল বাংলা হলো রক্ষণাবেক্ষণ, কিন্তু আইনি ভাষায় এটাকে বলা হয় মেনটেনেন্স মানে ভরণ পোষণ। তাহলে দ্য হিন্দু ম্যারিড উইমেন্স রাইট টু সেপারেট রেসিডেন্স অ্যান্ড মেনটেনেন্স অ্যাক্ট, স্ত্রীকে পৃথকভাবে বসবাস ও ভরণ পোষণের অধিকার। একজন স্ত্রী যদি পৃথকভাবে বসবাস করতে চায় তাহলে সেক্ষেত্রে কিভাবে করবে, আইনের দৃষ্টিতে সেটা কি, এবং তাকে সে যে ভরণ পোষণ পাওয়ার, মেনটেনেন্স পাওয়ার অধিকারী, সেই বিষয়টা এখানে সন্নিবেশিত আছে। হ্যাঁ, দ্য হিন্দু ম্যারিড উইমেন্স রাইট টু সেপারেট রেসিডেন্স অ্যান্ড মেনটেনেন্স অ্যাক্ট 1946। তারপরে আসেন যে হিন্দুদের ধর্মীয় কল্যাণ এবং ধর্মীয় প্রতিষ্ঠানের বিষয়সমূহ নিয়ে যে আইনটা আছে সেটা হলো দ্য হিন্দু রিলিজিয়াস ওয়েলফেয়ার ট্রাস্ট অর্ডিন্যান্স, হিন্দু রিলিজিয়াস ওয়েলফেয়ার ট্রাস্ট অর্ডিন্যান্স 1983। তারপরে হলো যে আপনার উইল সংক্রান্ত যে উত্তরাধিকার বিষয়গুলো আছে সেটা হলো দ্য সাকসেশন অ্যাক্ট 1925। এটা শুধু হিন্দু না, মুসলিম হিন্দু সব ধর্মের ক্ষেত্রে, খ্রিস্টান হইতে পারে, ঠিক আছে, এই সব ধর্মের ক্ষেত্রে কিছু কিছু আইন আছে যেটা সব ধর্মের। আবার আপনি যখন মুসলিম আইনে আপনাদেরকে বলছিলাম না যে মুসলিম আইনে যখন গেছেন তখন কি কি ছিল, তখন বাল্য বিবাহ আইন ছিল 1929 সালের, এবং এটা রিভাইজ ছিল কত, রিভাইজ ছিল 17 সাল, তাই না, 1917 সালে। তারপরে কি ছিল আপনার পারিবারিক আদালত অধ্যাদেশ ছিল 1985, বাট সেই আইনটা কিন্তু 1985 সালেরটা এখন আর বলবৎ নাই। এটা কোথায় বলবৎ আছে, এটা বলবৎ আছে পারিবারিক আইন 2023, তাই না? হ্যাঁ, সাবরিনা মোস্তফা আপু বলেন। আচ্ছা, এটা আগের হাত। আচ্ছা, ঠিক আছে। তারপরে মনে করেন যে মুসলিম বিবাহ যে নিবন্ধন আইন, তারপর মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961 সালের আইয়ুব খানের শাসনামলে প্রেসিডেন্সি অর্ডার ছিল। এই যে মুসলিমদের ক্ষেত্রে মুসলিম আইন পড়ানোর সময় আমি অনেকগুলো আইন বলছি, কারণ মুসলিম আইনটা বেশ কয়েকটা আইনের সন্নিবেশ, তেমনিভাবে হিন্দু আইনটা কি রীতিনীতি প্লাস বেশ কয়েকটা আইনের সন্নিবেশ। মুসলিম যে শরিয়া আইন আছে 1937 সালের কিন্তু শরিয়া আইন আছে, আপনারা জানেন কি না, ব্রিটিশের আমলে। তো একটা জিনিস শরীয়ত তো শরীয়তি এবং কোরআন তো কোরআনই, হাদিস তো হাদিসই, কিন্তু তার বাহিরে এসে ব্রিটিশ আমলে কি হয়েছে, যে জিনিসগুলো ব্রিটিশ শাসন আমলে নিষ্ঠুরতা মনে হয়েছে, বোঝার চেষ্টা করেন। এটা হিন্দু আইন পড়াচ্ছে বলে শুধু হিন্দু আইনের যে ব্যাপারগুলো আছে এবং মুসলিম আইনের এই ধর্মীয় ব্যাপারগুলো আসলে কোথা থেকে আসছে, আপনার ব্রিটিশ আমলে একটা সংস্কার হয়েছে। কিসের সংস্কার? ব্রিটিশদের মতো করে, মাথার ভিতরে রাখবেন, ব্রিটিশদের মতো করে সংস্কার হয়েছে। এবং এই সংস্কারে কি কি আসছে আপনারা নিশ্চয়ই সমাজবিজ্ঞান বইতে পড়ছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, তারপরে হলো সৈয়দ আমির আলী, তারপরে হলো যে আপনার আরও বেশ কয়েকজন ছিল। হ্যাঁ, তারা যে সংস্কারগুলো করছেন এই সংস্কারগুলো কি আপনার ব্রিটিশদের মাধ্যমে অনুমোদিত হয়েছে। এই যে আজকে বললাম হিন্দু বিধবার পুনর্বিবাহ, দ্য হিন্দু উইডোজ রিম্যারেজ অ্যাক্ট 1856 সালে, আপনারা মনে করে দেখেন সেই সময় কি ছিল, আপনার বিধবাদের বিবাহ হইতো না হিন্দু রীতি অনুযায়ী। এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজে তার ছেলেকে একজন বিধবা মহিলার সঙ্গে বিবাহ করায় সেটা চালু করছেন। সতীদাহ প্রথা বিলুপ্তকরণ রাজা রামমোহন রায় করছিলেন। সতীদাহ প্রথাটা কি ছিল? সেটা ছিল মৃত স্বামীর চিতায় স্ত্রীকে আপনার পোড়ায়া মারা হইতো, যেটা কিনা নিষ্ঠুর আচরণ। আবার আসেন যে আপনার মুসলিম যে আইন আছে সেখানে আপনার মেয়েদের ডিভোর্স দেওয়ার ক্ষমতা নাই, বাট ওখানে আপনার মুসলিম যে ম্যারেজ অ্যান্ড ডিসলিউশন অ্যাক্ট যেটা আছে 1939 সালের, সেখানে কি বলা হয়েছে, একজন মেয়ের স্বামী যদি, হ্যাঁ তার ক্ষমতা নাই ঠিক আছে, বাট নিষ্ঠুর আচরণ যদি করে, হ্যাঁ শারীরিক মানসিক অত্যাচার, কারণ যেহেতু মুসলিম নারীর ক্ষমতা নাই ডিভোর্স দেওয়ার, তালাক দেওয়ার, স্বামীরা তখন কি করতো ওই ব্রিটিশ আমলে আগের সময়ে তখন মুসলিম যে হাজব্যান্ডরা ছিল তারা অমানবিক নির্যাতন করতো, যার ফলে তারা ধরেই নিত যে এখান থেকে তো আমার যাওয়ার আর কোনো সুযোগ নেই। পরবর্তীতে
এই যে 1939 সালে যে আইনটা হয় সেখানে বলা ছিল যদি সেই স্বামী নিষ্ঠুর আচরণ করে, যদি স্বামী আপনার পাগল থাকে 2 বছরের বেশি সময় অথবা 4 বছরের বেশি সময়, এরকম একটা ক্রাইটেরিয়া আছে। তারপরে 7 বছরের বেশি যদি সে কারাদণ্ড ভোগ করে, অথবা নিরুদ্দেশ থাকে 4 বছরের বেশি, অথবা সে পাগল মাতলামি, এই যে ব্যাপারগুলো আছে এইগুলো তখন টাইমলাইনে নিয়ে আসা হয়। টাইমলাইনে নিয়ে এসে ব্রিটিশরা তাদের মতো করে এই আইনটা আপনার এবং সমাজের ডিমান্ড অনুযায়ী এই সংস্কারটা তখন হয়। শুধু যে হিন্দু আইনে হয়েছে ব্যাপারটা তা না, হিন্দু আইন বলেন মুসলিম আইন বলেন, দেখেন ধর্মীয় বিধানের পরে কিন্তু আইন হওয়ার কথা ছিল না, বাট এই ব্রিটিশ শাসনামলে এই ইভ্যালুয়েশনগুলো সমাজের মানুষের ডিমান্ড অনুযায়ী এই জিনিসগুলো হয়েছে। এই যে পারিবারিক আদালত অধ্যাদেশ, এখানে আপনি কি করতেছেন, আপনাদেরকে পড়ানোর সময় আপনার 90 দিনের ভিতরে যে নোটিশের যে প্রক্রিয়াটা আছে, এটা তো আসলে মুখে বলে দিলেই তালাক হয়ে যাওয়ার কথা ইসলামী বিধান অনুযায়ী, বাট এটা কি সিস্টেমে আছে? কারণ কি ওইখানে শরীয়ত আইনের আরও কিছু খারাপ খারাপ জিনিস না, আরও নেক্সটি কিছু ব্যাপার আছে। হিল্লা বিয়ে আপনারা অনেকেই জানেন, মানে কি সেই মহিলার আরেকজনের সঙ্গে ডিভোর্স দেওয়ার পরে মুখে যদি তালাক দিয়ে দেয়, তাকে আরেকজনের সঙ্গে বিয়ে হইতে হবে, দেন সে যদি ইচ্ছাকৃতভাবে তাকে ছাড়ে তারপরে সে তাকে আবার বিয়ে করতে পারে। বাট বাংলাদেশে কী করে কন্ট্রাক্টভাবে ম্যারেজ করায় এবং সেখানে কোনো শারীরিক সঙ্গম হবে না, সে আবার বিয়ে করে ফেলে। মানে কি এটা শরীয়তও হচ্ছে না, আপনার আইনও হচ্ছে না। এই জন্য আইনে বলা আছে 90 দিন টাইম নেওয়া হয়েছে। আপনি চেয়ারম্যান অফিসে যাবে, অথবা কমিশনারের অফিসে আসবে, অথবা পৌরসভার অফিসে আসবে, সেই নোটিশটা 1961 সালের যে তালাক নোটিশটা আছে, দেন এটা ওই নির্দিষ্ট সময়টা কেন দেওয়া হয়েছে, যেন তারা সালিশের মাধ্যমে সমঝোতায় পৌঁছাইতে পারে। যারা মুসলিম আইনের ক্লাসটা করছেন তারা ইন ডিটেলস জানেন। তো এই যে ব্যাপারগুলো আছে, মূলত যে কথাটা বলতে চাইছিলাম, এই যে আমি হিন্দু 5টা আইন বললাম, মুসলিম আইনেও এরকম 5-6টা আইন আছে। এবং আপনারা দেখবেন আপনাদের ব্রড কোশ্চেনগুলো এই আইন রিলেটেড কোশ্চেনগুলোই ঘুরে ফিরে কিন্তু আসতেছে। আপনি যদি মেজর ইস্যুসগুলো সম্পর্কে আপনার ধারণা থাকে, ছোট পরিসরে আপনি ব্যাকগ্রাউন্ডটা জানেন যে হিন্দুদের মেজর যে আইনগুলো আছে, হিন্দু বিধবা পুনর্বিবাহ, হিন্দু নারীর সম্পত্তির অধিকার, হিন্দু একজন পৃথক বসবাস এবং ভরণ পোষণের যে অধিকার, হিন্দুর ধর্মীয় কল্যাণ এবং ধর্মীয় প্রতিষ্ঠানের বিষয়সমূহ এবং উইল সংক্রান্ত, এইগুলো রিলেটেড ব্রড কোশ্চেনগুলোই কিন্তু আছে। এবং এই যে আপনার সাকসেশন উত্তরাধিকার, উইল, দান, এইগুলো রিলেটেড কোশ্চেনগুলোই কিন্তু আপনার এই যে দায় ভাগা মতবাদ, আপনার বাংলাদেশে যে মতবাদটা প্রচলিত আছে যে দায় ভাগা মতবাদ, হিন্দুদের বিভিন্ন মতবাদ আছে সম্পত্তি উত্তরাধিকারের ক্ষেত্রে, দায় ভাগা আছে, মৃতখরা আছে, আরও ডিফারেন্ট অনেক মতবাদ আছে, কারণ এগুলো সমাজের রীতিনীতি থেকে ইভ্যালুয়েশন হইতে হইতে যুগের পর যুগ আসছে। তো বাংলাদেশে প্রচলিত যেটা সেটাই মানা হয় দায় ভাগ। আর মৃতখরা যেটা আছে এটা পশ্চিমবঙ্গে চালু আছে, ইন্ডিয়াতে বেশি। ওকে ফাইন, তারপরে আমরা টু দ্য পয়েন্টে চলে যাই। আমরা হিন্দু কারা এটা লাস্ট ক্লাসে আলোচনা করছি। সঞ্জয় ভাই হিন্দু আইনের আরেকটা জিনিস ছিল আপনার ওই যে প্যাকটাম, এটা কি হিন্দু কি সব আইনের ক্ষেত্রে প্রযোজ্য নাকি উত্তরাধিকার দত্তক এই ক্ষেত্রে প্রযোজ্য? আমি এই বিষয়টা নিয়ে না ফ্যাক্টাম ভ্যালেট নিয়ে আপনারা, আমি আগে বলি তারপরে আপনাদেরকে একটা সোর্স বলবো, সেখানেও আপনারা সবাই আইনের ছাত্র হিসেবে সেই জিনিসটা দেখবেন বেশি বেশি। সেটা হলো আপনার এই যে বিভিন্ন লয়ের পেজ আছে, ঠিক আছে, সেখানে দেখবেন যে আপনার বিখ্যাত ব্যারিস্টার যারা আছেন, অ্যাডভোকেট যারা আছেন, অ্যাডভোকেট শিশির মনির, তারপরে ব্যারিস্টার কাজল সাহেব, তারপরে মনে করেন যে আরও যারা আসাদুজ্জামান, তারপরে অন্যান্য ব্যারিস্টার যারা আছে বিভিন্ন সময় এই জিনিসগুলো নিয়ে বলে। ফ্যাক্টাম ভ্যালেটটা এটা কোনো আইন না, এটা হলো একটা ডক্ট্রিন মানে হলো মতবাদ বা নীতি, ঠিক আছে। ফ্যাক্টাম ভ্যালেটটা কি একটা নীতি, এটা লাস্ট ক্লাসে বলছিলাম। তো সেখানে কি আপনি মনে করেন যে এখানে সাপোজ এখানে ফারহানা আপু এবং তার যে হাজব্যান্ড মনে করেন, তো তাদের যে বিয়ে হয়েছে, বিয়েটা হয়েছে অপ্রাপ্তবয়স্ক। আপনার কয়েকদিন আগে একটা বাচ্চা মেয়ের বিয়ে হয়েছে, আপনারা খেয়াল করছেন কি না, 13 বছরের একটা বাচ্চা মেয়ের, তার বাচ্চাটাও 7 মাসের, তাই না, বাচ্চার বাচ্চা। তো এই বাচ্চার বাচ্চা যে আসছে, তাহলে কি এটা বাল্য বিবাহ যখন হয়েছে এটা একটা অপরাধ হয়েছে না? এটা অপরাধ। কিন্তু পরবর্তীতে তার বাচ্চা যখন হয়ে গেছে, এখন যদি আমরা এটাকে অপরাধ গণ্য করে যদি আমরা তাকে সাজা দিয়ে দিই, ঠিক আছে, তখন এটা কি হবে, এটা সমাজের জন্য একটা
বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে, এটা সমাজের জন্য কি করবে, একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে। এই যে বিরূপ প্রতিক্রিয়া যেন সৃষ্টি না হয়, এই প্রেক্ষাপট থেকে যেন সমাজ উপকৃত মানে ক্ষতির সম্মুখীন না হয়, এই জন্য এটাকে কি করা হয়, বৈধ হিসাবে গণ্য করা হয়। এই যে একটা অবৈধ জিনিসকে বৈধ হিসেবে আপনার গণ্য করা হইল, এই গণ্য করার যে প্রক্রিয়াটা এটাকে বলা হয় ফ্যাক্টাম ভ্যালিড। মানে যে ফ্যাক্টটা, এটা হলো ল্যাটিন টার্ম ফ্যাক্টাম ভ্যালিড, মানে হলো এই যে ফ্যাক্টটা আছে, এই ফ্যাক্টটা যখন আপনার বৈধ হিসাবে বিবেচনা করা হয়ে যাবে, এই জিনিসটাকেই ফ্যাক্টাম ভ্যালিড বলা হয়। মানে উচিত না এমন কোনো কাজ করে ফেলছে, সেটাকে আর অবৈধ বলে গণ্য হবে না। বুঝতে পারছেন সঞ্জয় ভাই? জি। আচ্ছা, তো আমরা হিন্দু কাকে বলে এই জিনিসটা আমরা বুঝছি। তারপরে হলো যে আমরা হিন্দু আইনের উৎস এবং প্রকৃতি, এটা আমরা পড়ছি, এটা 25-এর জন্য ইম্পর্ট্যান্ট। আর হিন্দু আইনের উৎস হিসাবে প্রথার ভূমিকা, এটা যারা 26-এর ব্যাচ আছেন তাদের জন্য ইম্পর্ট্যান্ট। হিন্দু আইনের উৎস হিসাবে ন্যায়পরতার ভূমিকা, এটাও যারা 26-এর আছেন তাদের জন্য ইম্পর্ট্যান্ট। এটা 25-এর জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট না। যেটা 26 বলবো 26, যেটা 25 বলবো 25, আর যেটা দুইটার জন্য ইম্পর্ট্যান্ট সেটাও আমি বলে যাচ্ছি, ঠিক আছে? হিন্দু আইনের বিভিন্ন মতবাদের নামগুলো, এটা যারা 25-এর পরীক্ষার্থী আছেন তারাও দেখবেন, 26-এররা সবই দেখবেন, কারণ আপনারা এখনও বলতে পারেন না। যারা 25-এর পরীক্ষাটা হবে আগামী 2-3 মাসের মধ্যে, দেন ইউ ক্যান ডিসাইড যে আমার 26-এর জন্য কোনগুলো গুরুত্বপূর্ণ। যেমন আমি 25-এর প্রিসাইজ সাজেশন দিয়ে দিছি, তাই না? পেইড গ্রুপে দিয়ে দিছি, এখানে সবগুলো প্রিসাইজ সাজেশন, মানে 8টা কোশ্চেনে 8টাই দেয়া আছে, তাই না? হ্যাঁ, তাইফিম ভাই কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ ভাই বলেন। এটা প্যারামাউন্ট দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, প্যারামাউন্ট থেকে বিস্তারিত বলার চেষ্টা করতেছি আর কি। প্যারামাউন্টে তো আপনার ছোট ছোট করে লেখা আছে। আপনারা যখন কনফিউশন থাকবে আপনারা মূল বইয়ে চলে যাবেন, ঠিক আছে? প্যারামাউন্টের উপরে একদম ডিপেন্ড করতে হবে ব্যাপারটা এরকম না, কারণ প্যারামাউন্ট থেকে সবাই লিখবে, অথবা আপনার এবি সিদ্দিকের গাইড থেকে সবাই লিখবে, অথবা স্ট্যান্ডার্ড লো গাইড থেকে সবাই লিখবে। তো আপনার নিজেকে ভিন্নতা কিভাবে আনবেন এটা আমি গত ক্লাসে ইন ডিটেলস বলার চেষ্টা করছি, তাই না? এটা লাস্ট ক্লাসে বলছি, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও বলছি। সিরাজ প্রামাণিক, অ্যাডভোকেট সিরাজ প্রামাণিক আছেন, ওনার একটা বই আছে, ওইটা আপনারা দেখতে পারেন, অথবা আপনারা অন্য যে কোনো দেখতে পারেন। শুধুমাত্র ওই যে দীনেশ চন্দ্র সেন যে বইটা লাল দিয়ে দেয় সবাই যখন অনলাইনে কিনে, ওইটা অ্যাভয়েড করবেন, ওইটাতে কিছুই নাই, ওইটা একটা চটি বইয়ের মতো। আপনারা যেটা চেষ্টা করবেন হিন্দু আইনের ক্ষেত্রে সিরাজ প্রামাণিক যে ওনার বইটা মোটামুটি ভালো। তাছাড়াও আপনারা দেখবেন যে অন্য কোনো বই যদি দেখেন, সেখানে দেখবেন যে আপনার সিলেবাসের যে টার্মগুলো সেইগুলো সবগুলো সেখানে সন্নিবেশিত আছে কিনা। সিলেবাসে কী কী আছে গাইড বইতে কিন্তু সব জায়গায় দেয়া আছে, যে হিন্দু আইনের প্রকৃতি ও প্রয়োগ, তারপর কি হিন্দু আইনের উৎসগুলো, মতবাদগুলো, দায়ভাগা মৃতকরা যে মতবাদগুলো আছে, তারপরে কি হিন্দু উত্তরাধিকার আইন সম্পর্কে, হিন্দু বিবাহ, যেমন বিভিন্ন টাইপের হিন্দু বিবাহ আছে কিন্তু এটা থেকে কিন্তু কোশ্চেন আসে। তারপরে হলো দত্তক, দান, উইল, ঠিক আছে, যৌথ পরিবার, ভরণ পোষণ, তারপরে স্ত্রী ধন, মহিলার সম্পত্তি, তারপরে হলো বিধবার সম্পত্তি। হ্যাঁ, বাংলাদেশি হিন্দু আইনের যে সংস্কারের প্রয়োজনীয়তা। আপনার এই দেখবেন যে অনেকেই আছে বই লেখে, সিলেবাসের কোনো বালাই নাই, কিছু নাই, তারা আসলে 2 ইয়ার্সের সিলেবাস আদৌ দেখছে কিনা সন্দেহ। এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন, আপনি নিজেই ভালো পরিমাণে অ্যানালাইসিস করতে পারবেন। আর মুসলিম আইনের ক্ষেত্রে বলছিলাম কি, ডিএফ মোল্লা স্যার, ডিএফ মোল্লা যিনি আছেন উনি হলেন আপনার তৎকালীন সময়ে পুরা ভারতীয় উপমহাদেশে 3টা কোর্ট ছিল, একটা হলো 3টা প্রেসিডেন্সি ছিল, 3টা প্রেসিডেন্সিতে 3টা কোর্ট ছিল। প্রেসিডেন্সি মানে কি, ওই ভারতবর্ষে শুধুমাত্র রাজার শাসন এলাকাগুলো ছাড়া, যেমন ত্রিপুরার একজন রাজার শাসনে ছিল, বাট সে ব্রিটিশদের তাবেদারি ছিল, ট্যাক্স দিত, নিজের এলাকা চালাইতো। হায়দ্রাবাদ নিজামের আন্ডারে ছিল, সে ব্রিটিশদেরকে ট্যাক্স দিত আর নিজের শাসন এলাকা করতো। এর বাহিরে বাংলা, বোম্বে আর মাদ্রাজ, এই 3টা প্রেসিডেন্সি ছিল। বাংলা প্রেসিডেন্সি ছিল আপনার দিল্লি থেকে শুরু করে উত্তরপ্রদেশ, পাটনা, বিহার, বাংলাদেশ, এই পুরো এলাকা অঞ্চল নিয়ে। তো এই অঞ্চলে যে কোর্টটা ছিল, সেই কোর্টে আপনার একটা কোর্ট, আরেকটা ছিল বোম্বে, মাদ্রাজ। ওই মাদ্রাজের যিনি ছিলেন ডিএফ মোল্লা, তিনি ছিলেন খুবই নামকরা তৎকালীন সময়ে, এবং উনার
যে ওনার যে পরিভাষা ছিল সেইটার প্রেক্ষাপটে আমাদের রাইটার্সরা ওইটার প্রেক্ষাপট থেকে বইগুলো লিখছেন। আপনি দেখবেন যে বইয়ের উপরে লেখা থাকে ডিএফ মোল্লা রচিত আপনার যে গাইড আছে সেটা থেকে সংকলিত, এরকম ধরনের যে রাইটাররা আছে ওইটা আপনারা দেখে নেবেন, মোটা দেখে নেবেন, ঠিক আছে। আবার ওই যে হ্যাজেল যে আছে, আইন বিজ্ঞানের হ্যাজেল না হ্যাজেল সম্ভবত, ওনার মূল বইটা কিন্তু অনেক সমৃদ্ধ, বাট এটা দেখলাম যে ওই চিকন করে আইন বিজ্ঞানের ছোট করে একটা বই দেখা যায় যে বিভিন্ন লাইব্রেরিতে দেখা যায়, ওইটা আপনারা কখনোই নেবেন না। হয় ওইটার মূল বইয়ের ভার্সনটা নেবেন, না হলে আইন বিজ্ঞানের অন্যান্য মোটা দেখে ভালো দেখে, এটা হতে পারে আপনার নামটা আমার এই মুহূর্তে মনে আসতেছে না, পরে আপনাদেরকে গ্রুপে লিখে দেব। আচ্ছা, আমরা মূল আলোচনায় যাই। আপনার যে মূল কোশ্চেন সেটা মনে হয় পাইছেন যে হিন্দু আইনের ক্ষেত্রে কোন বইটা নিতে পারেন। আচ্ছা, এখানে যে মতবাদগুলো আছে আমরা মতবাদগুলো দেখব, ঠিক আছে, মতবাদের নামগুলো দেখব। আর হলো যে দায়ভাগা এবং মিতখরা মতবাদের মূল যে পার্থক্যগুলো আছে এটা আমাদেরকে অবশ্যই দেখতে হবে। দায়ভাগা আপনার প্রথমত হলো যে দায়ভাগা এবং মিতখরা এই যে ডক্ট্রিনগুলো আছে, মতবাদগুলো আছে, এগুলো আসলে কি জন্য? এগুলো হলো আপনার যারা উত্তরসূরি তারা কিভাবে মালিকানা লাভ করবে, তাই না? কিভাবে মালিকানা লাভ করবে। তো মালিকানা লাভের ক্ষেত্রে আপনার দায়ভাগার মধ্যে কি, আপনার যে ব্যক্তি আছে তার যে মারা যাবে, মারা যাওয়ার পরে তার পুত্র সেই সন্তানের মালিকানা লাভ করতে পারে, কন্যাও লাভ করতে পারে, যেটা বাংলাদেশের নিয়মে আছে। বাট ইন্ডিয়াতে কি হয়, ইন্ডিয়াতে পুত্র মেয়ে থাকলেও যদি পুত্র জন্মগ্রহণ করে, সে জন্মগ্রহণ করার সাথে সাথে কি হবে, সে সেটার ভাগিদার হবে, সে সেটার মালিকানা লাভ করবে, ভাগিদার না মালিকানা লাভ করবে, ঠিক আছে। তারপর মনে করেন দায়ভাগার যে শ্রেণী বিন্যাসটা একরকম, মিতখরার শ্রেণী বিন্যাসটা একরকম। যেমন সপিণ্ড, সকুল্য এবং সমানোদক। আর আপনার মিতখরার ক্ষেত্রে সপিণ্ড, সমানোদক, বন্ধু। এটা হলো আপনার পরিবারের যে মানুষজন আছে তাদের একটা শ্রেণীবিন্যাস, এটা ইন ডিটেলসে সামনে আছে। তো এটা হলো আপনার পরিবারের মানুষজনের যে শ্রেণীবিন্যাস, ঠিক আছে, এই জিনিসগুলো দেখবেন। আবার দেখেন দায়ভাগার ক্ষেত্রে কি ফ্যাক্টাম ভ্যালিড প্রয়োগ করা যায়। ফ্যাক্টাম ভ্যালিড প্রয়োগ করা যায় বলতে আপনার কি বোঝায়, ওই যে অপরাধটা অপরাধ হিসাবে গণ্য সেটা যদি করে ফেলে, নাবালক বিয়ে করে ফেললো, পরবর্তীতে কি তাদেরকে মেনে নেওয়া, এইটা দায়ভাগাতে আছে। কিন্তু মিতখরাতে এটা ইন ডিটেলসে প্রয়োগ হতেও পারে, নাও হতে পারে, এই জিনিসগুলো খেয়াল রাখবেন, ঠিক আছে। আর বাংলাদেশের যে দায়ভাগা মতবাদ প্রচলিত, এটা কিন্তু একটা ফ্যাসিলিটি। কীরকম ফ্যাসিলিটি? যেমন আপনার দায়ভাগায় যদি একজন বন্ধা হয়, পুত্র নাই, হ্যাঁ, কন্যা আছে, ঠিক আছে, তারা উত্তরাধিকার থেকে নর্মালি বঞ্চিত হয় না, ঠিক আছে। দায়ভাগায় কি বন্ধা যিনি আছেন, অপুত্র কন্যা যিনি আছেন, এই ধরনের যারা আছেন তারা উত্তরাধিকার থেকে বঞ্চিত হন, আর মিতখরায় তারা বঞ্চিত হন না। এই যে পার্থক্যগুলো আছে আপনারা এই জিনিসগুলো একটু ইন ডিটেলসে দেখার চেষ্টা করবেন, কারণ পার্থক্যটা 25-এর জন্য ইম্পর্ট্যান্ট, 26-এর জন্য ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। আর গতকালকে রেজাউর রহমান ভাই কিছু বলবেন? না বললে একটু মিউট করেন আপনারা। আচ্ছা, স্ত্রীধন, নারীর সম্পত্তি এবং বিধবার সম্পত্তি, এই তিনটা গতকালকে বলছিলাম। এই তিনটার ভিতরে এই তিনটার ডেফিনেশনটা কে আমাকে আজকে বলতে পারবেন? স্ত্রীধন হচ্ছে বিয়ের সময় কন্যা বর কর্তৃক অথবা যে উপহারগুলো পায় ওগুলা স্ত্রীধন হিসেবে। আইনি ভাষায় কি বলে? অস্থাবর সম্পত্তি বা মুভেবল প্রপার্টি। দেখেন প্রপার্টি বেসিক্যালি 6 ধরনের, তার ভিতরে বেসিক থিংস হলো 2টা, একটা হলো স্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তি। আইনি ভাষায় বলবেন ইমুভেবল প্রপার্টি আর মুভেবল প্রপার্টি, ঠিক আছে। আমরা শুধু পড়ব না, আমরা ছোট ছোট করে ইংরেজি টার্মগুলোও মনে রাখবো যে আইনি টার্মগুলো কী কী, কারণ এগুলো আপনাদের কাজে লাগবে। হ্যাঁ, সুন্দর হচ্ছে সঞ্জয় ভাই। তারপর আর 2টা বলেন।
এক্সিলেন্ট, অনেক সুন্দর বলছেন সঞ্জয় ভাই। যারা ক্লাসে অ্যাক্টিভেট থাকবেন ইনশাল্লাহ সবাই ভালো রেসপন্স করতে পারবেন, আমি এটা বিশ্বাস করি। তো এখানে খুব ছোট পরিসরে যদি আপনি ডিফাইন করতে চান, ওই যে স্ত্রী ধন বলতে দেখেন নামের ভিতরে নিহিত স্বামী স্ত্রী, স্ত্রী হিসেবে যখন তিনি আসেন আমাদের সমাজের প্রেক্ষাপটে আমরা শুধু বলি দেখো হিন্দু মেয়েকে সব দিয়ে দিচ্ছে জামাইয়ের বাড়ি থেকে। আসলে এটা ধর্মীয় বিধান যতটা না এখানে গুরুত্বপূর্ণ, আমি ব্যক্তিগতভাবে মনে করি যেহেতু সে বাবার বাড়ি থেকে অলমোস্ট একবারই চলে যাওয়ার মতো, সো তাকে তার নিজস্ব সম্পত্তি হিসেবে তখন কিন্তু স্ত্রী ধনটাই থাকে, এবং এটা ইমুভেবল প্রপার্টি, মুভেবল প্রপার্টি মানে অস্থাবর সম্পত্তি, মানে স্বর্ণ টাকা গয়না থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, এটাকে আমরা বলবো স্ত্রীধন। তারপরে হলো আপনার নারীর সম্পত্তি, যেটা সে নারী বা মহিলা হিসাবে উত্তরাধিকার সূত্রে যে সত্ত্বটা পান, এটা সীমিত হইতে পারে, বাট এই সত্ত্বটাকে আমরা বলবো নারীর সম্পত্তি, ঠিক আছে? হ্যাঁ, তারপরে মনে করেন যে উইমেন্স এস্টেট, আর তারপরে মনে করেন যে বিধবার সম্পত্তি। বিধবার সম্পত্তিটা হলো আমরা বুঝতেই পারতেছি তার হাজব্যান্ড মারা গেছেন, তারপরে তিনি যে ওয়ারিশ হিসাবে তিনি যে মালিকানাটা লাভ করবেন সেটা, কিন্তু এই ক্ষেত্রে কি তিনি নর্মালি হস্তান্তর করতে পারেন না। জীবন যতদিন যাবে তিনি কি করতে পারবেন, ভোগ করতে পারবেন। ওই যে সঞ্জয় ভাই বলল শর্ত সাপেক্ষে, কিছু শর্ত আছে, সেই শর্ত সাপেক্ষে হয়তো বা হস্তান্তর করতে পারবেন, কিন্তু নর্মালি কি করেন না, হস্তান্তর করেন না, কিন্তু তিনি ভোগ করে যান। তো আমরা এই জিনিসগুলো আমরা দেখব যে বিধবার সম্পত্তি শুধু মৃত স্বামীর রেখে যাওয়া সম্পদ থেকে অর্জিত হয়, এই জিনিসটা আমরা মনে রাখার চেষ্টা করব। হ্যাঁ ফারজানা আপু, নারীর সম্পত্তি যেটা, নারীর সম্পত্তির ক্ষেত্রেও সেরকমই আপনি বলছিলেন গতকাল যে নারীর সম্পত্তি নারীর ভোগ দখল করতে পারবে কিন্তু ওখানে হস্তান্তর করতে পারবে না, মানে আমাকে একটু ক্লিয়ার করেন। এটা হলো মহিলায় নারীর সম্পত্তি যেটা আছে সেটা তিনি উত্তরাধিকার সূত্রে যেটা পাবেন সেটা কিন্তু তিনি হস্তান্তর করতে পারবেন। বাট বিধবার সম্পত্তির ক্ষেত্রে আপনার যদি ওয়ারিশান যদি না থাকে, ঠিক আছে, ওই যে আপনার সঞ্জয় ভাই যেটা বললো শর্ত সাপেক্ষে, ওয়ারিশান যদি না থাকে, তিনি যদি একমাত্র ভোগ দখলকারী হন, সেই ক্ষেত্রে আপনার কি তিনি এটা আপনার দেবত্বর সম্পত্তি হিসেবে দিতে পারেন, অথবা এরকম ধরনের কোথাও তিনি দিতে পারেন, ঠিক আছে, অথবা বিক্রি করতে পারেন, এটা শর্ত সাপেক্ষে। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আপনার সেবায়েত এবং মুহন্ত সম্পর্কে পড়ছে, এটা এতটা ইম্পর্টেন্ট না, এটা শর্ট নোট হিসেবে আসে যে সেবায়েত বলতে আমরা কি বুঝি, মুহন্ত বলতে কি বুঝি, ঠিক আছে? এটা লাস্ট ক্লাসে আমরা পড়ছি। আমরা দেবত্বর সম্পত্তি যে পড়ছিলাম না, যে দেবত্বর সম্পত্তি কোনগুলো, দেবতারকে উদ্দেশ্য করে কোনো ধরনের মালিকানা বা শর্ত ছাড়া, ঠিক আছে, এবং তিনি সুস্থ এবং সাবালক হিসেবে দেবতার নামে উৎসর্গ করেন এবং এটা থেকে কোনো প্রতিদান আশা করেন না, উপসত্ত্ব ব্যবহার, যেমন মনে করেন এটা থেকে একটা লাভ আসলো নিলাম, এই যে এটা হলো দেবত্বর সম্পত্তি। আর এই দেবত্বর সম্পত্তিটা মন্দিরে যিনি আপনার পরিচালনা করেন তাকে আমরা বলবো সেবায়েত। আর এই সেবায়েত অথবা অন্য যে কোনো হিন্দু পুরোহিত যখন ধর্মীয় শিক্ষা দিবেন তখন তিনি হবেন মুহন্ত, ঠিক আছে, মুহন্ত। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন যে দেবত্বর সম্পত্তি কি, সেবায়েত কি, মুহন্ত কি, ঠিক আছে? তাহলে দেবত্বর সম্পত্তি বলতে আমরা বুঝবো যে মন্দিরে দানকারী যে দান হওয়া যে সম্পত্তিটা আছে, আর সেটা যে রক্ষণাবেক্ষণ পরিচালনা করবেন তিনি হলেন সেবায়েত। আর হিন্দুদের ধর্মীয় প্রতিষ্ঠানে যারা শিক্ষা দিবেন তাকে বলে মুহন্ত, ঠিক আছে? আমরা এটা এভাবে এক লাইন দুই লাইনে মনে রাখার চেষ্টা করব যেন যে বিস্তারিত লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা, তারপরে চলে যাই। তারপরের প্রশ্ন দেখেন, দেবত্বর সম্পত্তি এবং দেবত্বর সম্পত্তি কীভাবে প্রতিষ্ঠিত হয়, তারপরে হলো যে দেবত্বর সম্পত্তির ক্ষেত্রে সেবায়েতের কার্যাবলী কী। তাহলে এগুলো আমরা মোটামুটি পড়ানো, যেহেতু লাস্ট ক্লাসে আলোচনা হয়েছে, আপনারা পড়ার চেষ্টা করবেন যে সেবায়েত কী করে, সেবায়েতের কাজটা কী। এই যে দেবত্বর সম্পত্তি যেটা আছে সেটা রক্ষণাবেক্ষণ, ঠিক আছে, কখন তিনি সম্পত্তি বাতিল করতে পারেন, কোন ক্ষেত্রে হস্তান্তর করতে পারেন, নিজের ক্ষেত্রে তো পারবেনই না, অবশ্যই সেটা আপনার মন্দিরের রিলেটেড হইতে হবে। এটা যে কোনো ধর্মীয় অনুষ্ঠান হইতে পারে অথবা মন্দির মেরামত রিলেটেড হইতে পারে। মানে হলো যে
যেমন মসজিদের টাকা মসজিদের কল্যাণে হয়, তেমনিভাবে মন্দিরের যে দেবোত্তর সম্পত্তি আছে সেটা মন্দিরের কল্যাণে ব্যয় করতে হবে। যিনি কিনা সেবায়েত আছেন তাকে এই জিনিসটা নিশ্চিত করতে হবে। আচ্ছা, তারপরে দেখেন দেবোত্তর সৃষ্টির জন্য প্রকৃত অর্থে দেবতার উদ্দেশ্যে সম্পত্তি উৎসর্গীকৃত হইতে হবে। এটা আমি প্রথমেই বলছি যে কোনো ধরনের স্বার্থ থাকা যাবে না, নিঃস্বার্থভাবে দেবতার উদ্দেশ্যে সেই সম্পত্তিটা দিতে হবে। সেটা স্বর্ণ হোক, স্থাবর সম্পত্তি হোক, অস্থাবর সম্পত্তি হোক, মুভেবল ইমুভেবল প্রপার্টি হোক, সেটা আপনার অবশ্যই নিঃস্বার্থ হইতে হবে, তাই না? আর দেবতাকে আইনের চোখে ব্যক্তি হিসেবে আপনার দেখা হয় কিনা, আমরা ব্যক্তি পড়ছি কিন্তু আপনার আইন বিজ্ঞানে যে সেখানে কি ছিল, আইনগত ব্যক্তি ছিল। লাস্ট ক্লাসে আলোচনাও করছি যে নর্মাল ব্যক্তি, আইনগত ব্যক্তি কারা বলেন তো দেখি, কার মনে আছে? আইনগত ব্যক্তি যিনি আইনের মাধ্যমে সৃষ্টি হয় এবং আইনি অধিকার ধারণ করে, সমাজের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করে এবং আইনের মাধ্যমেই তার বিকাশ ঘটে, তিনি প্রতিনিধিত্ব। তাহলে আমরা দেবোত্তর সম্পত্তিটা একটা ট্রাস্ট হিসাবে গণ্য করতে পারি কিনা? আপনারা ট্রাস্ট আইন পড়ছেন, ট্রাস্ট আইন কিন্তু একটা সাল আছে 1882, ঠিক আছে? এই যে ট্রাস্ট আইনটা আছে, এই ট্রাস্ট আইনটা 1882 সালের যে আইনটা আছে ওইখানে কি তিনটা পার্ট, একটা হলো ট্রাস্টি, আর হলো বেনিফিশিয়ারিজ, যারা কিনা এটা থেকে উপকার ভোগী হয়। তেমনিভাবে দেবোত্তর সম্পত্তি যেটা আছে সেখানে আপনার এই ধরনের একটা ফাংশন আছে। তো এটা কিসের মাধ্যমে তৈরি হয়? একটা বডির মাধ্যমে। একটা স্কুল একটা আইনগত ব্যক্তি, একটা মাদ্রাসা একটা মসজিদ আইনগত ব্যক্তি। কারণ কি, তাদের একটা স্ট্যাটিউটরি বডি আছে, এই বডির মাধ্যমে তারা কার্যক্রম পরিচালনা করে, ঠিক আছে? তো এই ধরনের যে আইনগত বডিগুলো আছে তারা সবাই ব্যক্তি হিসাবে। আমরা যখন সেকেন্ড ইয়ারে কোম্পানি আইন পড়ব তখন দেখবেন, আল্লাহ যদি আমাকে হায়াত দেয়, সেকেন্ড ইয়ারে যখন আপনাদেরকে আমি পড়াইতে পারবো, এইবার যাদেরকে পড়াইছি এখানে একটা পার্ট ছিল, এটা ছিল আপনার ব্যবসায়িক আইন যেটা আছে, হ্যাঁ, এটা ষষ্ঠ পত্রে আছে, কোম্পানি আইন এবং বিজনেস আইন। তো কোম্পানি আইন 1994 যেটা আছে সেইখানে সেকেন্ড ইয়ারে একটা পার্ট ছিল সলেমন বনাম সলেমন কোম্পানি, ঠিক আছে? মানে সলেমন নিজে তার কোম্পানিটা প্রতিষ্ঠা করছে, তারপরেও তার যখন মামলা হয়েছে তখন সে নিজে মালিক, সলেমন ভার্সেস সলেমন কোম্পানি, এই ধরনের একটা বনাম মামলা হয়ে গেছে। দ্যাট মিনস কি, ওই কোম্পানিটা এখানে কী ধরনের ব্যক্তি হিসাবে আপনারা কাজ করছে, কে বলতে পারবেন? হ্যাঁ ভাইয়ারা আপুরা সবাই রেসপন্স করবেন। আমি চাই না যে শুধু সঞ্জয় ভাই রেসপন্স করুক, আমি চাই আপনারা সবাই রেসপন্সিভ হন, সবাই রেসপন্স করেন। দেখেন, হবে না হবে এটা পরের কথা, আপনার রেসপন্সিভ কিনা এটা হলো সবচেয়ে জরুরি। কথা বলতে হবে আপনার এখানে, এটা একটা কৃত্রিম ব্যক্তি, আর্টিফিশিয়াল একজন ব্যক্তি, ঠিক আছে? একটা স্ট্যাটিউটরি বডি, কারণ একটা কোম্পানি নামে মামলা হয়, একটা কোম্পানি দেউলিয়া ঘোষণা করে নিজেকে। ব্যক্তি যেমন দেউলিয়া ব্যাংকক্রাফট হয়, আবার কোম্পানিও ব্যাংকক্রাফট হয়, ঠিক আছে? আপনার দেউলিয়া আইন যেটা আছে 1930 সালে, ওইটা যখন আমরা পড়ব সেকেন্ড ইয়ারে তখন আরও ক্লিয়ার হব। বাট এগুলো কথা বলার উদ্দেশ্য হলো এগুলো এটার সঙ্গে রিলেটেড, যে আমরা কৃত্রিম ব্যক্তি এবং বাস্তবিক ব্যক্তি সম্পর্কে আমাদের একটা ধারণা থাকে আইনের শিক্ষার্থী হিসাবে, ঠিক আছে? তারপরে গত ক্লাসটা আমি আবার রিক্যাপ করতেছি, কারণ অনেকেই আমার কাছে নতুন মনে হয়েছে। এখানে দেখেন, আপনার যৌথ পরিবার নিয়ে আমরা কথা বলছি, তাই না? যৌথ পরিবার থেকে আপনার একটা কোশ্চেন নর্মালি হয়, যৌথ হিন্দু পরিবার, এটা শর্ট নোট হিসাবে বেশি আসে। এটা কি হিসাবে বেশি আসে? শর্ট নোট। আর যদি এটা ব্রড কোশ্চেন হিসেবে আসে তাহলে আসবে আপনার যৌথ পরিবারের কর্তা বা ব্যবস্থাপকের ক্ষমতা। আমরা জানি হিন্দুদের 51টি ফ্যামিলি, বলছিলাম যে তামিলনাড়ু মুভিগুলো আছে না, সেগুলো আমরা দেখলে আমরা খুব ভালোভাবে বুঝতে পারি যে হিন্দু জয়েন্ট ফ্যামিলি, তাই না? এই হিন্দু জয়েন্ট ফ্যামিলির ব্যাপারটা যে আছে, সেই ক্ষেত্রে যিনি কর্তা থাকবেন তার আপনার প্রপার্টি মেনটেনেন্স থেকে শুরু করে প্রপার্টি ট্রান্সফার থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং তিনি কিভাবে করেন, এই জিনিসগুলো তার অধিকার, দায়িত্ব, কর্তব্য, এটা একটা ব্রড কোশ্চেন হয়। তারপরে আজকে পড়ানোর কথা ছিল দত্তক থেকে। আপনার দত্তকের যে ব্যাপারটা আছে, অ্যাডপশন,
ঠিক আছে, অ্যাডাপশানের ক্ষেত্রে আসলে কি হবে, হিন্দুদের ক্ষেত্রে আসলে অ্যাডাপশানটা কেমন। আপনার প্রথমেই বলা আছে যদি একজন মাত্র পুত্র একজনের থাকে সেটা কি করা যাবে না। এখানে ফ্যাক্টাম ভ্যালিটের একটা উদাহরণ আছে, কিন্তু আমি এটা বলে যাব। তাই কি না, কোন ভাইয়া যেন কোশ্চেন করছিলেন, সঞ্জয় ভাইয়াই করছিলেন মনে হয়। আচ্ছা, তো এখানে দেখেন একমাত্র পুত্র সন্তান যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার দত্তক নেয়ার সুযোগ নাই। সেক্ষেত্রে কি নাই, দত্তক নেয়ার সুযোগ নাই হিন্দু আইনে, তাই না? আচ্ছা, বাট যদি কেউ নিয়ে নেয় পরবর্তীতে ওটা ফ্যাক্টাম ভ্যালিড হিসাবে অ্যাক্টিভেট হয়ে যাবে। বুঝতে পারছেন? কারণ ফ্যাক্টাম ভ্যালিডের মূল বিষয়বস্তুটা হলো যেটা উচিত না সেটা করে ফেলার পর সেটাকে মাইনা নেওয়া। বুঝতে পারছেন? এখন আসেন হিন্দুদের ক্ষেত্রে আপনার কি হইতে হবে, আপনার যিনি দত্তক গ্রহণ করবেন তার কিছু কন্ডিশন থাকতে হবে। কাকে দত্তক গ্রহণ করা যায় এটা আমরা দেখব। আবার দেখেন কোন কোন ক্ষেত্রে স্বামীর অনুমতি ছাড়া দত্তক গ্রহণ করা যাবে না, এই জিনিসগুলো আমরা দেখব। এখানে দেখেন পুত্রকে নিজের পুত্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া, এটাই হলো মূলত দত্তক। ওকে, ফাইন। আর এখানে আপনার সংজ্ঞা দেওয়ার পরে যে উপাদানগুলো আছে এটা জানার জন্য দেখতে পারেন, পরীক্ষাতে কখনোই যেহেতু আসে নাই, আসার সম্ভাবনা খুবই ক্ষীণ, কারণ এর চেয়েও গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে। তো এখানে কি কি হইতে হবে, যে দত্তক গ্রহণ করবে তার এবং যে দত্তক প্রদান করবে তাদের কোনো লিগ্যাল ডিসেবিলিটি থাকা যাবে না। কি থাকা যাবে না? লিগ্যাল ডিসেবিলিটি, মানে অথবা বার ইন ল। আইনি কথাগুলো যেগুলো ছোট ছোট করে বলি এগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? না হলে পরবর্তীতে রেকর্ডিং শুনে যখন নোট করবেন খাতায়, কি পয়েন্টগুলো নোট করবেন। দেখেন আপনি সব কিছু খাতায় লিখতে পারবেন না, বাট আপনি কি পয়েন্টগুলো যদি আপনি লিখে লিখে আপনি পড়েন, আপনি খাতায় লিখতে পারবেন। কারণ খাতায় আমার কি পয়েন্ট অনুযায়ী আমার একটা প্যারা বানানো যাবে। বাট আপনি আগে থেকে যদি প্যারা প্যারা করে বড় বড় করে খাতার ভিতরে লেখা শুরু করেন, আপনি ফাইনালি খাতায় গিয়ে কিছুই মনে থাকবে না, মনে হবে হিজিবিজি হিজিবিজি, ঝিমঝিম শুরু হয়ে যাবে মাথার ভিতরে। এর চেয়ে কী পয়েন্টগুলো লিখবেন। আর বাম পাশে বক্স আকারে আমি যে আইনি ট্রামগুলো বলি, যে বার ইন ল, এই বার ইন ল থাকা যাবে না, মানে আইন দ্বারা বাড়িত, আইনি ভাষায় বলে, মানে আইনে কোনো বাধা থাকা, খাস বাংলায়, বুঝা গেছে? এইটা যিনি কিনা অ্যাকসেপ্টেন্স আছে, যিনি কিনা গিভার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, এই দুইজনের ভিতরে কোনো ধরনের বার ইন ল থাকা যাবে না, ঠিক আছে? হিন্দুদের মধ্যে জাতিগতভাবে বাধা আছে, জাতিগতভাবে বর্ণবাদ যে চারটা আছে সেখানে বাধা আছে, সেটা আপনার ইন্ডিয়াতে বেশি, বাট বাংলাদেশের বিভিন্ন সময়ে বিভিন্ন নজিরের মাধ্যমে আপনার এই বাধাটা কিন্তু প্রায় নাই বললেই চলে। হ্যাঁ, বাংলাদেশে এক বর্ণ আরেক বর্ণ আপনার নিতে পারে, স্পেশালি শূদ্র এবং কায়স্থ যে আছে তারা একজনের সন্তান আরেকজনে দত্তক নিতে পারে। কিভাবে নিতে পারে? এটা আইনি নজির আছে, মানে আইন দ্বারা প্রমাণিত, ঠিক আছে? এই কি পয়েন্টগুলো শুধু আপনার নোট করে করে পড়তে হবে। তারপরে হলো এখানে দান এবং দত্তহোম অনুষ্ঠান সম্পাদন। দত্তহোম অনুষ্ঠানটা হলো দত্তক গ্রহণের আনুষ্ঠানিক, হিন্দুদের একটা আনুষ্ঠানিক রীতিনীতি, হ্যাঁ, মানুষদেরকে জানানো, ঠিক আছে, এই জিনিসটা। তারপরে দেখেন হিন্দু আইনে আপনার যিনি কে দত্তক গ্রহণ করতে পারবে, ঠিক আছে, অবশ্যই তাকে সুস্থ এবং স্বাভাবিক পুরুষ হতে হবে, ঠিক আছে? আবার কি একজন মানুষ তার পুত্র নাই অথবা তার পুত্রের পুত্র নাই, কেন? কারণ তাদের একটা স্বপিণ্ড দানের একটা ব্যাপার আছে হিন্দুদের ক্ষেত্রে। স্বপিণ্ড দান বলতে আপনার যিনি মারা যাবেন তাকে স্বপিণ্ড দান, তাই না? এই যে ব্যাপারটা আছে, এই ক্ষেত্রে কি হয়, আপনার যিনি বংশধর থাকবেন তার পার্থিব জীবনে অথবা দুনিয়াভি যে জীবন, আমরা বলি দুনিয়ার জীবন আখিরাতের জীবন, তেমনিভাবে তারাও দুনিয়ার জীবনে কি হইতে হয়, তার বংশর পরম্পরা যেন ঠিক থাকে, আর তার পরকালীন যে জীবন আছে সেখানে যেন তিনি শান্তি পান, ঠিক আছে? আমরা যেমন স্বর্গ বেহেস্ত তারপরে দুজক বলি, তারাও এখানে স্বর্গ নরক চিন্তা করে। সো ওই পরবর্তীতে তিনি যেন নরক থেকে রক্ষা পান, এই ধরনের যে কনসেপ্টটা আছে, তাদের যে বিশ্বাসটা আছে, সেই বিশ্বাসটা যেন ঠিকভাবে পালিত হয়, এটা হলো এটার মুখ্য বিষয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি আপনার
পুত্র সন্তান দত্তক নেওয়া যায়, কন্যা সন্তান নেওয়া যায় না। এই জিনিসগুলো মনে রাখার চেষ্টা করবেন। অবশ্যই সেটা স্বাভাবিক সন্তান হতে হবে, একজন কালা বুবা বধির হওয়া যাবে না, খুবই নর্মাল। এই জিনিসগুলো আপনারা একটু পড়বেন। তারপরে দেখেন আপনার বোনের ছেলেকে দত্তক নেওয়া যায় না, এটা সেভারাল টাইম কোশ্চেনে আসছে। এটা যারা কিনা 25-এ কোশ্চেন দেবেন, পরীক্ষা দেবেন, তাদের থাকবেই থাকবে। আর তাদের যদি কোনোভাবে পরীক্ষাতে না আসে, 26-এ আসবেই আসবে। যে বোনের ছেলেকে দত্তক গ্রহণ, একমাত্র পুত্রকে দত্তক গ্রহণ, হিন্দু মহিলা তার স্বামীর পূর্ব অনুমতি ব্যতীত দত্তক গ্রহণ করতে পারে কি না, এগুলো সবই হলো 2-3 মার্কস করে থাকতে পারে। এখানে দেখেন আমরা যেমন আমাদের মাহরম পুরুষ, মুসলিমদের ক্ষেত্রে কি আমরা মাহরম পুরুষ, মাহরম নারী আছে না, যে নারীদেরকে আমরা কখনোই বিয়ে করতে পারবো না এবং বিয়ের চোখে দেখার কোনো সুযোগ নাই আছে, তেমনিভাবে হিন্দুদেরও কিন্তু এই জিনিসগুলো আছে। তাদের নিজস্ব আত্মীয় স্বজন, নিজের বোন, তাকে কি কখনো বিয়ে করা যায়? বিয়ে করা যায় না। তো বিয়ে যেহেতু করা যায় না, ওনার সন্তানটা সে দত্তক নিতে পারবে না। বুঝা গেছে? দত্তক নেওয়ার সুযোগ নেই। স্পষ্টভাবে বলা আছে যে আপনার যে এই জিনিসটা আপনাকে মানতে হবে। এটা নর্মালি উচ্চ বর্ণের হিন্দুরা বাংলাদেশে মানে, বাট নিম্ন বর্ণে অনেক ক্ষেত্রে মানা হয় না। এটা আবেগের বশে হোক অথবা অন্য যে কোনো বশে হোক, এই জিনিসটা মানা হয় না। আচ্ছা, যাই হোক, তো আমাদের জানার জন্য আমরা কি মনে রাখবো যে আপনার ছেলেটা কেমন হইতে হবে, অথবা দত্তকের ক্ষেত্রে তাকে কেমন হইতে হবে, ঠিক আছে? বোনের ছেলেকে দত্তক গ্রহণের ক্ষেত্রে কি হয়, একই বর্ণের হইতে হবে, স্বাভাবিক সন্তান হইতে হবে, পুরুষ সন্তান হইতে হবে, এই জিনিসগুলো মনে রাখবো। বাংলাদেশে বোনের ছেলে দত্তক গ্রহণ করা যায় কোন ক্ষেত্রে? আপনার নিচের যে 2টা বর্ণ আছে, শূদ্র এবং নমশূদ্রের ক্ষেত্রে, সেটার আইনি নজির আছে। সেই জিনিসগুলো আমরা মনে রাখবো। উচ্চ বর্ণের হিন্দুদের ক্ষেত্রে ব্রাহ্মণ এবং কায়স্থ, ঠিক আছে? এই জিনিসগুলো ছোট পরিসরে আমরা মনে রাখবো, ঠিক আছে? একমাত্র পুত্রকে দত্তক গ্রহণ, একমাত্র পুত্রকে দত্তক গ্রহণ করা যায় কি যায় না, এটা ইতিমধ্যে আমি বলছি। যদি কেউ দত্তক গ্রহণ করে ফেলে, সেই ক্ষেত্রে কি হবে? ওই ফ্যাক্টাম ভ্যালিটের মতো সেটা আপনার দত্তক গ্রহণ হিসাবে গণ্য হয়ে যাবে। মানে প্রত্যেকটা ক্ষেত্রেই কোন ক্ষেত্রে গ্রহণ করা যায় না, কোন ক্ষেত্রে গ্রহণ করা যায়, এই জিনিসগুলো কিন্তু কোয়েশ্চেনে বলা আছে। আপনার রিডিং পড়লেই এই জিনিসটা বুঝতে পারবেন। আচ্ছা, হিন্দু মহিলা স্বামীর পূর্ব অনুমতি ব্যতীত দত্তক গ্রহণ করতে পারে কিনা? এখন স্বামী মনে করেন মইরা গেছে, কিছু কইল না, তার মানে কি? তার মানে স্বামীর যেহেতু বাধা নাই, সে করতে পারবে। বুঝতে পারছেন? ব্যাপারটা হলো এরকম যে স্বামীর পূর্ব অনুমতির যে ব্যাপারটা আছে, যেহেতু স্বামী কোনো বাধা দেয় না, তার মানে সে করতে পারবে। এইভাবে জিনিসগুলো এখানে লেখা আছে। আর স্বামী যদি না থাকে, সেই ক্ষেত্রে স্বপিণ্ড, আপনার শ্বশুর অথবা কি স্বপিণ্ড যিনি আছেন, যারা কিনা ডিরেক্ট উত্তরাধিকারী, তাদের সঙ্গে কথা বলে সে নিতে পারবে, ঠিক আছে? এবং তারাও বিভিন্ন ক্ষেত্রে অনুমতি দিয়ে থাকে। কারণ কি? কারণ যদি সন্তান না থেকে থাকে, তার পরকালীন যে মুক্তি, নরক থেকে মুক্তি, এই যে বিশ্বাস, এটার ক্ষেত্রে এটা সহায়ক, ঠিক আছে? আমি যদিও হিন্দু ধর্মের না, তারপরে আমরা হিন্দু আইন সম্পর্কে আমরা, যেহেতু আমাদের সাবজেক্ট আছে, আমরা ইন ডিটেলস জানার চেষ্টা করব, ঠিক আছে? কারণ আপনার কাছে অনেকেই আসবে যারা কিনা আপনার অসহায় অবস্থা নিয়ে আসতে পারে, অথবা ভরণ পোষণের ব্যাপার নিয়ে আসতে পারে, উত্তরাধিকারের ব্যাপার নিয়ে আসতে পারে, স্বপিণ্ডর ব্যাপার নিয়ে আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, বাংলাদেশের কোনো কায়স্থ কি কোনো নমশূদ্রকে দত্তক গ্রহণ করতে পারে? এটা অলরেডি আমি বলছি যে কায়স্থ নমশূদ্রের সন্তান গ্রহণ করতে পারে, এটা উচ্চ আদালতের নজির আছে, সেভারাল টাইম বলছি। তারপরে দেখেন উইল থেকে একটা ব্রড কোশ্চেন, যারা কিনা 25-এর পরীক্ষা দিবেন তাদের জন্য অবশ্যই খুবই ইম্পর্ট্যান্ট। এটা যেমন ইম্পর্ট্যান্ট, আগের কোশ্চেনটা যেটা আছে দত্তক অথবা উইল, পরীক্ষাতে বইসা বললেন যে ভাইয়া আপনি বলছিলেন দত্তক এবং উইল, এই 2টা থেকে একটা কোশ্চেন থাকবে, ভাগ্য ভালো হলে 2টাই থাকতে পারে, এটাও বলে দিলাম। আচ্ছা, তো আপনার দেখেন এই যে উইল যে আছে, উইলটা আসলে মুসলিম আইন হোক হিন্দু আইন হোক, প্রথমত আপনি মনে রাখবেন উইলটা কার্যকর হয়, গতকালকে লাস্ট ক্লাসে বলে দিয়েছিলাম, মৃত্যুর পরে। কার্যকরটা কখন হবে ভাই? মৃত্যুর পরে। এটা মাথার ভিতরে আপনাকে সেট করে রাখতে হবে, কারণ দানটা দেওয়ার সাথে সাথেই অ্যাক্টিভেট হয়ে যায়, দান এবং উইল, ঠিক আছে? এই 2টার ভিতরে আসলে মূল পার্থক্যগুলো এই জায়গায়, যে আপনার দানটা আসলে কখন কার্যকর হয়, হ্যাঁ, আর উইলটা কখন কার্যকর হয়। উইল আপনি চাইলে প্রত্যাহার করতে পারবেন, কিন্তু দান কিন্তু প্রত্যাহার করতে পারবেন না, ঠিক আছে? আর অজাত ব্যক্তি মানে কি, যে কখনো জন্মগ্রহণ করে নাই, আমরা পড়ছিলাম না পার্সনে যে ব্যক্তি কত ধরনের, ঠিক আছে? ব্যক্তি বিভিন্ন ধরনের, ঠিক আছে?
এই যে ব্যাপারগুলো আছে যে অজাত ব্যক্তির নামে আপনার উইল করা যায়। আবার দান কি করা যায় না, দান হিন্দুদের বেলায় অজাত ব্যক্তির নামে করা যায় না, মানে কি যে এখনও আসে নাই। আর মুসলিম আইনে কী ছিল, 6 মাসের ভিতরে যে ভূমিষ্ঠ হওয়ার সম্ভাবনা আছে, এইগুলো মিলায়া পড়বেন, তাহলে দেখবেন যে মনে থাকবে। হিন্দু আইন এবং মুসলিম আইনের ভিতরে কিন্তু ভালো সামঞ্জস্যতা আছে, ঠিক আছে? কারণ কি, কারণ হলো যেহেতু ধর্মীয় বিধানের বাহিরে এসে ব্রিটিশ আমলে এই জিনিসগুলো সংস্কার যখন করা হয়েছে, তখন কিন্তু প্রেক্ষাপটটা ছিল কি, ভারতীয় উপমহাদেশ, তখন কিন্তু ধর্ম ছিল না, ঠিক আছে? আপনারা যখন এইভাবে চিন্তা করার চেষ্টা করবেন আইনি বিষয়গুলো, তখন দেখবেন যে আপনার কাছে দিনে দিনে কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে, দিনে দিনে কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। তাহলে উইলের ক্ষেত্রে কি হইতে হবে, যে উইল করবে তার সম্পদটা কি হইতে হবে, তার সম্পদটা অবশ্যই ভ্যালিডিটি থাকতে হবে, ঠিক আছে? এবং যে উইল করবে এটা চুক্তি আইন 1872 অনুযায়ী কী হইতে হবে, 11 ধারা অনুযায়ী কী হইতে হবে, তাকে সুস্থ হইতে হবে, মেজর হইতে হবে। মেজর মানে কি, মাইনর মানে নাবালক, মেজর মানে সাবালক। এই জিনিসগুলো মনে রাখবেন। ইনসাইন হওয়া যাবে না, উন্মাদ হওয়া যাবে না। তাহলে কি, তাকে মেজর হইতে হবে, তাকে আপনার ইনসাইন হওয়া যাবে না, এবং তাকে কি হইতে হবে, প্রাপ্তবয়স্ক হইতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আর উইলের ক্ষেত্রে আপনার উইল কি করা যায় না বলছি, প্রত্যাহার, আপনার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উইল প্রত্যাহার না করা, মানে প্রত্যাহার করা যাবে না। যাকে উইল করা হবে, যে করবে তাকে অবশ্যই জীবিত থাকতে হবে, খুবই কমন। এখন দেখেন এই জিনিসটা মনে রাখবেন, কারণ যে যাকে উইল করা হবে সে যদি, যে উইল কইরা দিছে তার যদি হত্যা না করে ফেলে, যদি হত্যা করে ওটা যদি প্রমাণিত হয়, তাহলে এই উইল আর কার্যকর হবে না, ঠিক আছে? আর উইলকৃত সম্পদ মালিকানার যোগ্য হওয়া, যারে আপনি দিতেছেন সে মালিকানার যোগ্য কিনা। হিন্দু আইনে কি আছে, হিন্দু আইনে সাবালক বলতে বোঝায় 15 বছর প্লাস, মাথার ভিতরে রাখবেন। কারণ একজন আপনার মুসলিম ছেলের ক্ষেত্রে কিন্তু আপনার 18, বাট হিন্দু আইনের ক্ষেত্রে কি হইতে হবে, আপনার 15 বছর হইলে সেটা অ্যালাউড, ঠিক আছে? সেটা সাবালক হিসাবে গণ্য হবে। কোন কোন সম্পত্তি উইল করা যায় এখানে বলা আছে, সেলফ প্রপার্টি যেটা আছে, অথবা কি আপনার জয়েন্ট ফ্যামিলি যে প্রপার্টি আছে, স্ত্রী ধন, দত্তকের গ্রহণের ক্ষমতা, অবিভক্ত সম্পত্তি মানে এজমালি সম্পত্তি যেগুলো আছে, এইগুলোর সম্পর্কে বলছে, ঠিক আছে? তারপরে মনে করেন যে উইল কি রদ করা যায় কিনা, ঠিক আছে? উইল রদ করা যায় কিনা এবং দান এবং উইলের ভিতরে পার্থক্য। একটা প্রশ্ন করি। হ্যাঁ, মোনালিসা আপু কেমন আছেন? ভালো, আপনি বলেন। হ্যাঁ ভালো আছি, বলেন। আচ্ছা ভাইয়া, ওই যে আপনি যে বললেন যে সাবালক আর নাবালকের কথা, মানে মুসলমানদের জন্য সাবালক হচ্ছে 18 আর হিন্দুদের জন্য 15, এটাই কি? হিন্দু আইনের ক্ষেত্রে আপনার তাই বলে আপনার এটা বলবেন না যে নাগরিক হিসাবে, একটা নাগরিক হিসাবে 18, কিন্তু সবাই 18, শুধুমাত্র হিন্দু আইনে উইলের ক্ষেত্রে, ঠিক আছে? স্পেসিফিক উইলের ক্ষেত্রে সেই ওই হিন্দু লোককে যদি তার কোনো সন্তানকে উইল করতে চায়, ছেলে বা মেয়ে, তাকে অবশ্যই 15 বছর হতে হবে। হ্যাঁ হ্যাঁ, আর তাকে মুসলিম আইনে হচ্ছে 18 হতে হবে, না না, ছেলে বা মেয়ে। কে উইল করতে পারে, উইল করা যাবে সমস্যা নাই, কিন্তু উইল যে করে দিবে, ঠিক আছে, হিন্দু আইন অনুযায়ী, ঠিক আছে, তাকে কি হইতে হবে, সাবালক হইতে হবে। বুঝতে পারছেন? না, সাবালকের ওই যে বয়সটা আর কি, হ্যাঁ 15 sure 15, হতে হবে। জি জি 15, শিওর। আচ্ছা, thank you. মোস্ট ওয়েলকাম। আচ্ছা, তারপরে আপনার এই জিনিসগুলো আপনারা দেখবেন। এখন আসেন এই যে দান, উইলের সঙ্গে সঙ্গে দান চলে আসছে। উইল আর দান দুইটা কিন্তু একসাথে ব্রড কোশ্চেন হবে, এইভাবে আসতে পারে যে উইল এবং দান কাকে বলে, ঠিক আছে? এখন দেখেন দানের ভিতরে লেখছে গিফট, আর লেখছে কি দেখেন, 1872 সালের সম্পত্তি হস্তান্তর আইন অনুযায়ী, ঠিক আছে? আপনাদের কি এখন কারো কোশ্চেন আসে না যে 1822 সালের সম্পত্তি হস্তান্তর, 1882 সালের সম্পত্তি হস্তান্তর আইনটা এখানে কেন চলে আসলো? কারণ 1882 সালের যে ট্রান্সফার প্রপার্টি অ্যাক্ট আছে, এটা আপনাদের সেকেন্ড ইয়ারের প্রথম পত্রের প্রথম সাবজেক্টটা, সেইখানে 5টা বিষয়ের কথা বলা আছে। কয়টা বিষয়ের কথা? 5টা বিষয়ের কথা, ঠিক আছে? একটা হলো আপনার বিনিময়, ইজারা, তারপরে হলো যে আপনার দান, তারপরে আরও 2টা বিষয় আছে। তাহলে কি এই 5টা বিষয়ের ভিতরে এখানে যেহেতু আপনার দান আছে,
এই জন্য এই দানের ডেফিনেশনটা ওইখানে আছে। কারণ সম্পত্তি হস্তান্তর আইন 1882 যেটা আছে সেটা শুধুমাত্র স্থাবর সম্পত্তি নিয়ে কাজ করে এবং ওই 5টা স্পেসিফিক বিষয় নিয়ে কাজ করে। এই জন্য ওই কথাগুলো এই যে এখানে উঠায় দিছে যে বৈধ দানের ক্ষেত্রে কি কি থাকতে হবে এবং দানের ডেফিনেশনটা কি। হ্যাঁ, যে আপনাকে অবশ্যই স্থাবর সম্পত্তি হইতে পারে, অস্থাবর সম্পত্তি হইতে পারে, সেটা আপনি আরেকজনকে দেয়া, ঠিক আছে, এবং এটার বৈধতা থাকতে হবে। এই যে একটা বৈধ দানের উপাদানসমূহ কি কি, এখানে আপনার দাতা, গ্রহীতা, হ্যাঁ, দাতাকে জীবিত থাকতে হবে, গ্রহীতাকে জীবিত থাকতে হবে, মোস্ট কমন থিংস, হ্যাঁ, এবং কি স্বেচ্ছা প্রণোদিতভাবে যে দান করতেছে তার কোনো ধরনের প্রেশারাইজ করা না, তাকে অবশ্যই তার মালিকানা থাকতে হবে, দখল হস্তান্তর করে দিতে হবে। খুব কমন জিনিস, এই জিনিসগুলো আপনারা দেখে ফেলবেন। অজাত ব্যক্তির অনুকূলে দান করা যায় কিনা বলেন তো দেখি, কে বলতে পারবেন অজাত ব্যক্তির অনুকূলে দান করা যায় কিনা? এনিবডি? হ্যাঁ হ্যাঁ, সুন্দর করে বলেন, 2-1 লাইনে সুন্দর করে বলেন সবার জন্য। যে ব্যক্তি এখনো জন্মগ্রহণ করে নাই তাকে আমরা অজাত ব্যক্তি বলি, তাই না? অজাত ব্যক্তির অনুকূলে শর্ত সাপেক্ষে যিনি এখনো জন্মগ্রহণ করেন নাই বা ভবিষ্যতে জন্মগ্রহণ করবেন, আদালত তার অভিভাবক নির্ধারণ করে তাহলে অভিভাবকের মাধ্যমে শর্ত সাপেক্ষে দান করা যাবে। আচ্ছা, এক্সেলেন্ট। তো আমরা এই জিনিসটা বুঝলাম, এটা পুরো আগে হিন্দু আইনে কি করা যাইতো না, তাই না? বাট এখন এটা নজির হিসেবে আছে, এটা করা যায়। আইন প্রতিনিয়ত আপনার ইভ্যালুয়েশন হয়। হ্যাঁ ভাইয়া বলুন, সঞ্জয় ভাইয়া বলুন। যে মুসলিম আইনে তো একজন ব্যক্তি তার উত্তরাধিকারের মধ্যে উইল, উইল করে। হ্যাঁ, হিন্দু আইনে কি এই ধরনের না হিন্দু আইনে এরকম কোনো কিছু লেখা নেই। মুসলিম আইনে হলো আপনার 1/3 বেশি উইল করা যাবে না, মানে কি ওয়ারিস যারা আছে তাদেরকে বঞ্চিত করা যাবে না। বাট হিন্দু আইনে আমি এখন পর্যন্ত পাই নাই, ঠিক আছে? তারপরে আপনি যেহেতু কোশ্চেনটা করছেন, আপনি কাইন্ডলি ক্লাস শেষে আমাকে হোয়াটসঅ্যাপে এই কোশ্চেন মার্কটা একটু দিবেন, আমি একটু স্টাডি করে দেখব, ঠিক আছে? কারণ এটা থাকা উচিত আমার কাছে মনে হয়, না হলে তো যারা কিনা প্রাপ্য তারা তো অধিকার বঞ্চিত হবে। আচ্ছা, দান এবং উইলের পার্থক্যটা আমরা অবশ্যই দেখব, ইতিমধ্যেই বলা হয়ে গেছে কোশ্চেনের মধ্যে যে জিনিসগুলো আমরা বলছি, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এই যে স্বপিণ্ড বলতে আমরা কি বুঝি? স্বপিণ্ডটা বলতে আমরা কি বুঝি আমাদেরকে সঞ্জয় ভাই একটু বলেন, সবার উদ্দেশ্যে একটু বলেন। স্বপিণ্ড বলতে যিনি মৃত ব্যক্তির উদ্দেশ্যে পিণ্ড দান করেন এবং মৃত ব্যক্তির রক্ত সম্পর্কীয় যারা তারাই স্বপিণ্ড। হ্যাঁ, তো এই যে স্বপিণ্ড আমরা বুঝলাম যে স্বপিণ্ড বলতে আসলে কাদেরকে বোঝায়। হ্যাঁ, এখানে আপনার তালিকাও দেয়া আছে যে পুত্র, পুত্রের পুত্র, পুত্রের পুত্রের পুত্র, মানে হলো আপনার রক্তের সম্পর্কের যে ব্যাপারটা আছে এটা আমাদের মাথার ভিতরে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই রক্তের সম্পর্ক আপনার ওই যে দত্তক আপনার কেন নেওয়া হয়? কারণ হলো রক্তের সম্পর্ক যদি নাও থাকে দত্তকের মাধ্যমে সে যেন আপনার বংশ রক্ষা হয় এবং বাবা যেন আপনার নরক থেকে রক্ষা পান, এই যে ধর্মীয় বিশ্বাস, সেই জিনিসটা থেকে আপনার ওই দত্তকের প্রসঙ্গটা এখানে আসছে। তো স্বপিণ্ড থেকে আপনার খুব বেশি কোশ্চেন আসে না, উত্তরাধিকার বন্টনে কারা অংশ পাইতে পারে, এই ক্ষেত্রে আপনার এই স্বপিণ্ড থেকে শুরু হয়। আমাদের দেশে যেহেতু আপনার দায় ভাগা, তাই না? আমাদের দেশে কি মতবাদ আছে? দায় ভাগ মতবাদ, দায় ভাগা না, এটা হবে দায় ভাগ মতবাদ, ঠিক আছে? এই দায় ভাগ মতবাদ অনুযায়ী আপনার স্বপিণ্ড যে শুরু হবে, সেই স্বপিণ্ড কীভাবে শুরু হবে এবং কারা কারা পাবে, এই জিনিসগুলো এখানে বলা আছে। যেমন দায় ভাগা মতবাদ অনুযায়ী স্বপিণ্ড সকুল্য এবং সমানত, ঠিক আছে? আর ইন্ডিয়ায় যেটা চালু আছে সেটা হলো মৃতখোরা, তাই না? স্বপিণ্ড, সমানোদক আর হলো বন্ধু। আমাদেরকে সঞ্জয় ভাই একটু বলবেন যে সকুল্য এবং সমানোদকরা কোন ক্ষেত্রে আপনার এই দায়ভাগে সম্পত্তির মালিক হতে পারে? প্রথম শ্রেণীর সাকুল্য থেকে যদি কোনো কেউ না থাকে তাহলে সাকুল্য যারা আছে তারা সাকুল্য না থাকলে সমানোদক। আচ্ছা, ঠিক আছে।
ভালো হয়েছে। আমিও অনেক কিছু জানতে পারলাম আপনার কাছ থেকে, আরও ক্লিয়ার হইলাম। থ্যাংক ইউ। আচ্ছা, এখানে আপনার দেখেন আচ্ছা, একজন হাত তুলছিলেন, আবার হাতটা নামায় ফেলছেন, তার নামটা অবশ্য নাই, মালটি কি যেন লেখা। আপনি কি কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা, হিন্দু বিবাহটা আপনার মোস্ট ইম্পর্টেন্ট। হিন্দু বিবাহ থেকে আপনার কোশ্চেন থাকবেই, 25 সালে যারা পরীক্ষা দিবেন তাদের থাকবেই। আর হিন্দু ভরণ পোষণ থেকে যারা 26 সালে পরীক্ষা দিবেন তাদের থাকবেই। কেন বললাম আপনারাও নিশ্চয়ই বুঝতে পারতেছেন, কারণ একটা 24 সালে আসা, 22 সালে আসা, বাট এর ভিতরে আর আসে নাই, তাই না? সো আমরা এগুলোই আমরা চিন্তা করে আমরা ইম্পর্টেন্ট মনে রাখি, তাই না? হ্যাঁ, মাল্টিপারপাস চ্যানেল প্রো, বলেন ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলেন। আপু বলেন। আমি আসলে ফার্স্ট টাইম আসলে জয়েন হলাম তো ক্লাসে। হুম। তো আমি জানতে চাচ্ছিলাম যে আপনি কোন সাবজেক্টের উপর ক্লাস করান বা কীভাবে করবো। আমি প্রথম দিন থেকে ক্লাস করতেছি, সেজন্য জিজ্ঞেস করলাম। ক্লাসটা সবার জন্যই, ক্লাস একদম ফ্রি। আপনার পেইড ব্যাচে, এখানে পেইড ব্যাচের স্টুডেন্ট আছে, ফ্রি ব্যাচের স্টুডেন্ট আছে। ক্লাসের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতামূলক নাই। ফ্রিটা আমরা বৃহৎ পরিসরে সবাইকে বলছি শেয়ার করে দেওয়ার জন্য, কারণ পড়াশোনার ক্ষেত্রে অন্তত ক্লাসটা যেন সবাই একই ক্লাস পায়, ফ্রি ক্লাস পায়। এখন আসেন যে আপনার সাবজেক্টের ক্ষেত্রে, আমরা এখন চতুর্থ পত্রে আছি। এখানে যারা পেইড ব্যাচের তারা ইতিমধ্যে আপনার জুরিসপ্রুডেন্স থেকে শুরু করে তৃতীয় পত্র শেষ, চতুর্থ পত্রের আমরা শেষের দিকে আছি। এখন এটা মনে করেন আপনার ট্যাক্সেশন ল পর্যন্ত আমরা 25-এর পরীক্ষার আগে শেষ করব। দেন আমরা 26-এর পরীক্ষার্থীদের জন্য আবার পুরোটা সাবজেক্ট রিভিউ করব, কারণ 25-এর পরীক্ষাটা হবে ওইটার কোশ্চেনের উপর বেসিস করে 26-এর একটা ম্যারাথন স্টাডি হবে। তো এই 26 এবং 27-এর যারা আছে তারাও যুক্ত হইতে পারে। হ্যাঁ, এখন যে টার্গেটটা চলতেছে জুরিকনের মূলত টার্গেট হলো যে আমরা আগামী 2-3 মাসের ভিতরে আমাদের ট্যাক্সেশন পর্যন্ত আমরা শেষ করে আমরা মডেল টেস্টে চলে যাব। যেমন প্রত্যেকটা সাবজেক্টে আমরা শুধু শেষই করি না, আমরা মডেল টেস্টও নিই। মডেল টেস্ট দেওয়ার সিস্টেমটা হলো আপনাকে যে কোনো সাবজেক্ট, সবার উদ্দেশ্যে বলতেছি, যে কোনো সাবজেক্ট শেষ করার পরে আমরা 2টা কোশ্চেন অথবা 3টা কোশ্চেন, নর্মালি 2টা কোশ্চেন আমরা লিখতে দিই, সেটা আপনি লিখে ছবি তুলে পিডিএফ করে পাঠিয়ে দিবেন, আমরা ইভ্যালুয়েশন করে গ্রুপে দিয়ে দিব। এটা হলো পেইড গ্রুপের জন্য। রেকর্ডিংটা আছে, রেকর্ডিংটা থাকবে, এটা হলো পেইড গ্রুপের জন্য। আর শর্ট সাজেশন 25 সালের দেওয়া হয়েছে, সেটাও পেইডে, বাট ফ্রিতে ক্লাস সবার জন্য ফ্রি। আমার কথাটাকে আমি বুঝাইতে পারছি যে আপনাদের যে ক্লাসটা আছে এটা সবার জন্য ফ্রি। এটা হলো ফার্স্ট ইয়ারের যে প্রোগ্রাম, সেকেন্ড ইয়ারের প্রোগ্রাম হলো সোমবার এবং বুধবার, আপনাদেরটা শুক্র শনি রাখা হয়েছে, কারণ যাদের পরীক্ষাটা সন্নিকটে থাকে তাদেরকে আমরা প্রথমে নিয়ে আসি। যেমন এখানে 25-এর স্টুডেন্ট আছে, 26-এর স্টুডেন্ট আছে, 27-এর স্টুডেন্ট আছে, বাট আপনার 25-এর পরীক্ষাটা আগামী 2 মাসের ভিতরে হওয়ার একটা সমূহ সম্ভাবনা। তো আপনি যে ব্যাচেরই হন না কেন আপনি ফ্রিতে ক্লাস করতে পারবেন। আমি কি বোঝাইতে পারছি? এটা হলো শুক্র শনিবারের 10:30টার দিকে ফার্স্ট ইয়ারের ক্লাস, পেইড এবং ফ্রি বেসিস সেম। আর সোমবার এবং বুধবারে ফাইনাল ইয়ারের। আর রবি, মঙ্গল এবং বৃহস্পতিবার হলো আমাদের বার কাউন্সিল, মানে 7 দিনের এই হলো রুটিন। তবে ফার্স্ট ইয়ারের এক্সট্রা ক্লাসগুলো আমি নিয়ে থাকি, আমি যদি ফ্রি থাকি সেই ক্ষেত্রে আমি করি কি, ওই 9:30 থেকে 10টা পর্যন্ত অন্য যে কোনো দিন আমি এই ফ্রি গ্রুপ এবং পেইড গ্রুপ সব জায়গায় নোটিশের মাধ্যমে নিয়ে থাকি। আশা করি সবাই জিনিসটা ক্লিয়ার হয়েছেন। ইন এডিশন যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনি হোয়াটসঅ্যাপে নক দিয়েন, আমি ইন ডিটেলস বলে দেবো। তবে যারা কিনা যে ভাইয়া আমি শুধু ফ্রি ক্লাসটা করতে চাই এবং নোট আপনি নোট করতে পারবেন, সব কিছুই করতে পারবেন, ঠিক আছে? কারণ এইটাই আপনার জন্য যথেষ্ট। আর যারা কিনা মনে করেন যে ভাইয়া আমি একটু দুর্বল, আমার রেকর্ডিংটা শুনতে হবে বারবার, অথবা ভাইয়া আমার ওই যে মডেল যে পরীক্ষাটা আমার দিতে হবে ভাইয়া, তাহলে আমিও একটু নিজেকে ঝালাই করব, ঠিক আছে? এখন আপনাদের 25-এর যাদের পরীক্ষা তাদের জন্য এটা ঠিক আছে। এবং 26-এর যাদের, তারাও যদি নিজেকে আগে থেকে ইভ্যালুয়েট করতে চান, 27-এর যারা আছে তারা মোস্ট ওয়েলকাম। আর যদি মনে করেন না ভাইয়া এখন ফ্রি ক্লাস করি, পরীক্ষার আগে আমি আমার ইভ্যালুয়েশনটা করব, সেটাও আপনারা করতে পারবেন। সেক্ষেত্রে আপনার সেটা ক্রাশ প্রোগ্রামের অন্তর্ভুক্ত হবে। আচ্ছা, তো আমরা যে জায়গায় ছিলাম, আপনার হিন্দু বিবাহ, ঠিক আছে? হিন্দু বিবাহ যেটা আছে, আমাদের ক্ষেত্রে বিবাহটা কি?
আপনার মুসলিম আইনের ক্ষেত্রে বিবাহটা কি? মুসলিম আইনের ক্ষেত্রে বিবাহটা হলো একটা দেওয়ানি চুক্তি। ভালো করে শুনেন, কি দেওয়ানি চুক্তি? দেওয়ানি চুক্তি কেন ভাইয়া বললেন? কারণ বাংলাদেশে দুই ধরনের কোর্ট আছে, একটা হলো সিভিল কোর্ট, একটা হলো ক্রিমিনাল কোর্ট। আর পারিবারিক যে মোকদ্দমাটা আছে এটা কিন্তু অনেকটা দেওয়ানির প্রকৃতির। দেওয়ানি প্রকৃতির মানে হলো একটা চুক্তি, হ্যাঁ, যেখানে কিনা দেখেন চুক্তি আইনে কি কি থাকে। চুক্তি আইনে, এটা আমার কথা না, এটা মুসলিম আইনের কথা। আপনারা আবার ভাইবেন না যে ভাইয়া মনে হয় মন গড়া মতো বলতেছে, না, মুসলিম আইনে এখানে বলা আছে যে বিবাহটা একটা দেওয়ানি চুক্তি। কীরকম? কারণ চুক্তি আইনের যে উপাদানগুলো আছে বিবাহর ক্ষেত্রে, মুসলিম বিবাহের ক্ষেত্রে সেম উপাদানগুলো আছে। আপনার সম্মতি আছে, অ্যাকসেপ্টেন্স আছে, কনসিডারেশন আছে। কনসিডারেশনটা কি? ওই যে দেনমোহর, ঠিক আছে, কাবিননামা। তারপরে মনে করেন যে আপনার এটার একটা লিখিত যে চুক্তিনামা আছে এবং ক্ষতিপূরণও আছে, সব কিছু এখানে দেয়া আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন কিন্তু আপনার হিন্দু বিবাহের ক্ষেত্রে সেটা আসলে কি? সেটা হলো আপনার দেবতাকে ধর্মীয় আচার অনুষ্ঠানের একটা অংশ। হিন্দুদের আচার অনুষ্ঠান মতাদর্শের একটা অংশ, যেটা কিনা তারা সংস্কার বলে, ঠিক আছে, যে সংস্কার, ঠিক আছে, এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে। আর হলো হিন্দু বিবাহের যে শর্তটা আছে সেটা হলো তাদের বর্ণ এক হইতে হবে এবং আচার অনুষ্ঠানের যে ব্যাপারটা আছে সেটা করতে হবে। তারপর কি দুজনের সম্মতি, অভিভাবকের সম্মতি, সব কিছুই আছে, ঠিক আছে, কনসিডারেশন নাই, যেটা কিনা চুক্তির ক্ষেত্রে সবচেয়ে মুখ্য বিষয়। যেটা আমরা পড়ছি যে কোনো চুক্তির ক্ষেত্রে বিনিময় মূল্য থাকাটা সবচেয়ে বেশি জরুরি। আমরা যখন চুক্তি আইন পড়াইছি প্রথম দিকে তখন আমরা বলছি। আচ্ছা, তারপরে দেখেন আপনার শারীরিক মানসিক সুস্থতা, এই জিনিসগুলো এখানে আছে। হিন্দুদের বিয়ের প্রকারভেদগুলো, ব্রাহ্ম বিবাহ কোনটা, দৈব বিবাহ কোনটা, অর্শ বিবাহ কোনটা, প্রজাপতীয় বিবাহ কোনটা, হ্যাঁ, এখানে আছে কিন্তু যে জোর করে বিবাহ, দুইজনের ইচ্ছা অনুযায়ী, দুইজনের ইচ্ছা না ছাড়া, ঠিক আছে। তারপর মনে করেন যে কোনো ব্যক্তি কোনো মেয়ের সাথে ঘুমন্ত অবস্থায়, মাতাল অবস্থায় যৌন মিলন করলো, তখন কি তাদের যে বিবাহ হইলো সেটা হলো পৈশাচ বিবাহ। এগুলো আপনারা পড়বেন, এগুলো আসলে ওইভাবে বলার কিছু নাই। এগুলা হিন্দু বিবাহটা আমি পড়া দিয়ে দিলাম, যেহেতু আজকে 1 ঘন্টার উপরে চলে গেছে। আপনারা সবাই ইন টাইমে যুক্ত হয়ে যাবেন, ঠিক আছে, 35-এর ভিতরে সবাই যুক্ত হয়ে যাবেন, না হলে আমার পরে একজন করে অ্যাড করতে হয়। আচ্ছা, হিন্দু বিবাহের ধর্মীয় ও পার্থিব গুরুত্ব। হিন্দু বিবাহ একটি অনুষ্ঠান, ধর্মীয় চুক্তি না। এই কোশ্চেনটা আর হিন্দু আইনে ভরণ পোষণ, ঠিক আছে, আর দায়ভাগা মতবাদ অনুযায়ী বন্টন, এই 3টা আপনাদের আগামী ক্লাসে পড়া থাকলো। নেক্সট ক্লাসে একদম শর্ট নোট সহ ইনশাল্লাহ আলোচনা করে আমরা শেষ করে দেব। তারপরে আপনার একটা মডেল টেস্ট আপনাদের নিয়ে নেব, ঠিক আছে। তাহলে টুডে আপ টু দিস, আজকে এই পর্যন্ত। হ্যাঁ আপু বলেন। হ্যাঁ জি স্যার, আপনার সাথে আসলে যোগাযোগ করার ইন্টারভিউ নাম্বারটা পাবেন হোয়াটসঅ্যাপে কীভাবে পাবো? হোয়াটসঅ্যাপে গ্রুপে অ্যাডমিনে ইংলিশ অরবিট নামে একজন অ্যাডমিন আছে, ঠিক আছে। আমি মূলত কথা বলি, আপনি নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে যুক্ত হয়েছেন। জি 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 হ্যাঁ, এটা সবার ক্ষেত্রেই, কারণ আমি বেসিক্যালি আমার ইংরেজি প্রতিষ্ঠান আছে আর অনলাইনে হলো এই জুরিকন প্রতিষ্ঠান, হ্যাঁ, এই 2টা প্রতিষ্ঠান আমি চালাই। সো ওইটার নামেই আসলে লোগোটাতে করা। এছাড়াও অন্যান্য অ্যাডমিনরাও আছেন, তারাও আমার শিক্ষার্থী। তারা হয় ফাইনাল ইয়ার শেষ করছেন, বার কাউন্সিলের শিক্ষার্থী, অথবা ফাইনাল ইয়ারের শিক্ষার্থী আছেন বাংলাদেশের বিভিন্ন কলেজের। সবাই নাই, গণহারে সবাইকে অ্যাডমিন দিয়েছিলাম, পরবর্তীতে কমাই দেওয়া হয়েছে। এখানে আপনারা গ্রুপে, স্পেশালি বার কাউন্সিল গ্রুপে দেখবেন যে 500-এর উপরে স্টুডেন্ট আছে। ওইখানে অর্ধেকেরও বেশি হলো আমার নিজের পার্সোনাল স্টুডেন্ট, যারা কিনা আমার কাছে ফার্স্ট ইয়ারে পড়ছে 21 সালে, 22 সালে, 23 সালে, হ্যাঁ, 21 সাল থেকে আমরা এটা পরিচালনা করতেছি। ঠিক আছে, তাহলে টুডে আপ টু দিস। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। জি ভাইয়া, ফারজানা আপু। আমি যেটা বলতেছিলাম যে আজকে মানে আমাদের জামালপুর ল কলেজের অনেক স্টুডেন্ট আজকে আপনার এখানে ক্লাস করলো, অনেকে জয়েন হয়েছে। আচ্ছা, মোস্ট ওয়েলকাম সবার জন্য। আমি চাই আপনারা জামালপুরে, আপনি তো মনে হয় 26-এর ব্যাচ, তো আপনারা এই 25-এর পরীক্ষা পর্যন্ত আপনারা ক্রাশ প্রোগ্রামের সাবজেক্টগুলো যদি করে ফেলেন, দেখবেন যে আপনারা অনেক আগায় থাকবেন। 26 এবং 27-এর পরীক্ষা তো দেরি আছে, বাট নিজেকে আপডেট রাখলে হবে কি, এখন আপনারা অনেক কিছু জানলেন, তারপরে একটা সময় গিয়ে
আবার যখন রিভিউ করবেন আপনার কাছে সবগুলো আপনাকে পরীক্ষায় বসে চিন্তা করতে হবে না। আপনি দেখবেন মাথায় গিজ গিজ করতেছে যে ভাইয়া তো এই জিনিসটা বলছিল, ভাইয়া তো ক্লাসে এই উদাহরণটা দিছিল, মাথায় গিজ গিজ করবে কি লিখবেন। আমি চাই সারা বাংলাদেশে ক্লাস, আমার জুরিকনের ক্লাস যেন সবার জন্য ফ্রি থাকে, ঠিক আছে? যারা এক্সট্রা ফ্যাসিলিটি চায় ওইটা আলাদা ব্যাপার, পেইড বেসে যদি ভর্তি হয়, বাট শিক্ষার ক্ষেত্রে ক্লাসটা যেন অন্তত সবাই পায়, ঠিক আছে? আমি মোস্ট ওয়েলকাম জানাই জামালপুর ল কলেজের যারা আছেন, এখানে আসলে সারা বাংলাদেশের স্টুডেন্টই আছেন বিভিন্ন ল কলেজ থেকে। ফারজানা আপুর মাধ্যমে যারা যুক্ত হয়েছেন মোস্ট ওয়েলকাম। এবং আপনারা অবশ্যই জ্ঞান কুক্ষিগত রাখবেন না, এই লিঙ্ক একদম ছড়াই দিবেন। বিশ্বাস করেন, যত শেয়ার করবেন, কেয়ার করবেন, ছড়াইয়া দিবেন, আপনার নিজের আলোচনাটা আরেকজনের সঙ্গে যত আলোচনা করবেন দেখবেন যে আপনি আরও সমৃদ্ধ হইতেছেন। তো এখন কিন্তু সেই সময় নাই, এখন হলো গ্লোবালাইজেশনের যুগ। আপনার এখানে আপনি আইন পড়তেছেন, আপনার কম্পিটিশন থাকবে যে সেই বারেট লতে আসলে কী আইন পড়াচ্ছে, এই চুক্তি আইন পড়াচ্ছে, সেম আইন পড়াচ্ছে, সেইখানে কী নিয়ে আলোচনা হচ্ছে আর আমি কী নিয়ে আলোচনা করতেছি। আপনার চিন্তা চেতনা থাকবে এরকম। এই জন্য সবসময় ছড়াইয়া দিবেন, জ্ঞান শুধু ছড়াইতে থাকবেন। এই জ্ঞান নিয়ে আমরা করি কি, কুক্ষিগত হয়ে কবরে চলে যাই, কোনো দরকার নাই, কারণ এতে কারো উপকার হলো না। কিন্তু আপনার যতটুকু জানেন এতটুকু মানুষের কাছে ছড়াই দেন ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, কথা না বাড়াই, রাত অনেক হয়ে গেছে, ঠিক আছে? নেক্সট ক্লাসে দেখা হবে। হ্যাঁ বলেন। একদম ফ্র্যাঙ্কলি বলি, হুম। কোনো বয়লিং না বাটালিং না, সেটা হচ্ছে আমি যে 7 মাস ধরে আমার কলেজে ক্লাস করতেছি, হুম। হিন্দু আইন নিয়ে এখনো ওনারা পড়াশোনা শুরু করে। আমি আজকে ক্লাস করে বুঝলাম যে আমি কতটা পিছিয়ে আছি। আচ্ছা আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আপনাদের সাপোর্টই আমাদের জুরিকনের আগামীর পথ চলা। তো আমাদের জুরিকনের শুধুমাত্র আপনারা যদি কেউ মনে করেন যে ভাই আমি সেকেন্ড ইয়ারের গ্রুপেও থাকবো, আমি যদি সময় পাই আমি ক্লাসের লিঙ্কটা পাইলে করব, অথবা বার কাউন্সিলের 7টা আইন সম্পর্কে ওইখানে দেখেন আমি যখন ফ্রি ক্লাস ঘোষণা দিছি যে আপনারা ক্লাসটা শুধুমাত্র ফ্রি করতে পারবেন, অন্যান্য ফ্যাসিলিটি চাইলে পেইডে আসতে হবে, বাট ক্লাস ফ্রি, তখন হুম করা সবাই ঢুকে গেছে। আমি চাই ওখানে 500 না, ওখানে যদি 5000 লোকও হয়, বার কাউন্সিল 7টা আইন সম্পর্কে ফার্স্ট ইয়ার থেকেই ছোট ছোট করে জানতে চাই, ইউ আর মোস্ট ওয়েলকাম। কারণ এই ছোট ছোট করে জানার মাধ্যমে করতে চাই, কারণ এখন থেকে যদি হ্যাঁ করেন। পরে গিয়ে দেখা যাবে যে একটা চাকরি একটা সমস্যা হলো যে সবাই নাক ছিটকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি, কারণ হলো যে তারা ফার্স্ট টাইম কিন্তু বার কাউন্সিল কোয়ালিফাই করতে পারে না। তো আপনারা এই মোনালিসা আপু যেটা বললেন, আপনারা যারা প্রথম থেকে ইনিশিয়েটিভ নিতেছেন যে ফার্স্ট টাইম বার কাউন্সিল কোয়ালিফাই করব, আপনার জুরিকনের বার কাউন্সিলের ক্লাসগুলো যারা ফ্রি আছে করতে থাকেন। অনেকেই আছে এলএলবি পাস না হলে তাকে নিতে চায় না, নো, আইনের শিক্ষার্থী মানে সে অলরেডি আইনজীবীর পথে। আপনারা ওপেন, সবার জন্য ওপেন, কেউ যদি নিতে পারে সে লোড নেক, কোনো সমস্যা নেই। এটা লোড না, এটা যদি স্পৃহা, আপনার স্পৃহাকে দমাই দেওয়া, এটা আসলে হওয়া উচিত না। ঠিক আছে আপু, আর কথা বাড়াবো না। আর কারো কোনো কোশ্চেন থাকলে স্যার পড়াটা একটু আচ্ছা, পড়াটা যেটা আছে আপনার লাস্ট, আমি তো বই বন্ধ করে দিচ্ছি, লাস্ট 2টা কোশ্চেন আমি বলছি, 2টা না 3টা কোশ্চেন বললাম যে আপনাদের গত ক্লাসের জিনিসগুলো আমরা আলোচনা করছি, তাই না? তারপরে বললাম হলো দত্ত গেল, না বিবাহ, ঠিক আছে, বিবাহটা পড়তে বলছি। আর হলো দায়ভাগা মিতভাগা মতবাদ, আর হলো যে আপনার হিন্দুদের বন্টনের যে অঙ্কগুলো আছে খুবই ছোট, সহজ, পড়লেই পারবেন, তারপরে আমি আগামী ক্লাসে বলবো। আর হলো শর্ট নোটটা আপনারা দেখবেন, আর হলো মতবাদগুলো দেখবেন, বিবাহ দেখবেন, এই 2টা পড়ে আসবেন। আর নেক্সট ক্লাসে সব কিছুই পড়বেন। আমি ছোট ছোট কোশ্চেন জিজ্ঞেস করবো কিন্তু পড়ার মাঝখানে সবাইকে। ওকে, আজকে টুডে আপ টু দিস। বলেন। জি স্যার, আমি তো আসলে গ্রুপে পাচ্ছি না তোকে। এখন আপনারও তো আমি নাম জানি না, মাল্টিপারপাস চ্যানেল প্রো, আপনি কি 25-এর ব্যাচ? এটা জিমেল স্যার, জিমেলের আইডি আমার। আপনি কি কত সালে পরীক্ষা দিচ্ছেন? এইবার পরীক্ষা দিচ্ছেন? এবার ফার্স্ট ইয়ার পরীক্ষা দিব। জি, আপনার হোয়াটসঅ্যাপ নাম বলেন, স্যারের গ্রুপে আছে যে নামটা বলেন, যে নামে হোয়াটসঅ্যাপ। হ্যাঁ, সেটা তো আমি বললাম, ইংলিশ অরবিট। হ্যাঁ আচ্ছা, ইংলিশ অর সাউন্ড দিছে, আসতেছে না।
আচ্ছা ঠিক আছে, আমি গ্রুপে একটু পরে কথা বলবো। ক্লাস কেমন হয়েছে সবাই ফিডব্যাক দেন, এটা আমি বলবো। হ্যাঁ, জি, আপনি ওকে নক দিলে দেখা গেছে আপনার একটু ওকে ওকে ঠিক আছে, থ্যাংক ইউ টুডে আপ টু দিস। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, হ্যাঁ আগামীকাল কি তাইফিম ক্লাস হবে? ভাইয়া, হ্যাঁ ইনশাল্লাহ আগামীকালকে ক্লাস হবে, গ্রুপে নোটিশ দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, ক্লাসের নোটিশ মিনিমাম 1 ঘন্টা আগে দেওয়া হবে। ওকে, টুডে আপ টু দিস, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া।